ঠিক আছে, দেখ হাইড্রোজেনের অবস্থান, আমি যখন কথা কমো তখন তুই করবি, নয় যাইব। ঠিক আছে, ইয়ারফোন দিয়ে ক্লাস ক্লাস করতেছিস নাকি? আমি না, ঠিক আছে, অফ করে রাখবি, আমি তুই কথা বলে অন করে কথা বলি। হাইড্রোজেন একটি অধাতু, ঠিক আছে, এটা বুঝতে হবে। হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ পর্যায় সারণীতে কোন পর্যায়ে পর্যায় সারণীর প্রথম পর্যায়ে যে মৌলগুলো আছে, ঠিক আছে, প্রথম গ্রুপে, এগুলো হচ্ছে পর্যায়, এগুলো হচ্ছে গ্রুপ। প্রথম পর্যায়ে কোন 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 আছে, প্রথম পর্যায়ে কারা কারা আছে? হাইড্রোজেন আছে। আচ্ছা, এখন দেখতো হাইড্রোজেন একটা ক্ষার, ঠিক আছে, ক্ষার ধরুন। প্রথম পর্যায়ে যেইগুলো আছে, প্রথম 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 গ্রুপে, মানে ঠিক আছে, এই যে এই গ্রুপে হাইড্রোজেন, লিথিয়াম, তারপর কি সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, এগুলো যে আছে এগুলো সব কি ক্ষার ধর্মীয়, ঠিক আছে, এরা এদের এদের কি এরা হচ্ছে ক্ষার, ঠিক আছে। প্রথম গ্রুপে যে 1 নম্বর গ্রুপে যারা আছে সবাই কি ক্ষার ধর্মীয়, ঠিক আছে। 2 নম্বর গ্রুপে কারা আছে, 2 নম্বর গ্রুপে যারা আছে ওরা কি মৃৎ ক্ষার, মানে অল্প ক্ষার, মৃৎ ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপে কারা আছে, 2 নম্বর গ্রুপে যারা বেরিলিয়াম আছে, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে মৃৎ ক্ষার, মানে মৃৎ ক্ষার, ঠিক আছে। ক্ষার মৃৎ ক্ষার এগুলা কি সামনে যাবো, ঠিক আছে, পারাম। আচ্ছা, হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনের তীব্র তড়িৎ দ্বার ধনাত্মক আয়ন ক্ষার ধাতু। হাইড্রোজেন কি একটা ক্ষার ধাতু। তারপরে যে এটা একটা ক্ষার ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলো সবই ক্ষার ধাতু, মানে ক্ষার ধাতু গ্রুপ এর সাথে আছে, ঠিক আছে। গ্রুপ এর সাথে যে ক্ষার ধাতু এর সাথে আছে, ঠিক আছে। এখন গ্রুপ এ, গ্রুপ এতে যে ক্ষার ধাতু আছে এই হাইড্রোজেন ওইটাতে অবস্থান করে। এক গ্রুপে কে কে আছে, এই যে হাইড্রোজেন লিথিয়াম হাইড্রোজেন লিথিয়াম, সোডিয়াম, তারপর কি পটাশিয়াম, আর নিচে এগুলো দরকার নেই, জাস্ট পটাশিয়াম পর্যন্ত জানলে হবে, ঠিক আছে। এগুলো আছে ক্ষার ধাতু। এই কারণে যেহেতু হাইড্রোজেন ক্ষার ধাতুর যে গ্রুপ আছে এই গ্রুপে অবস্থান করে, এজন্য কি হাইড্রোজেন ধাতু এইচ এর বাইরে বিভিন্ন শক্তিস্তর একটা মতো ইলেকট্রন। হাইড্রোজেনের কি ইলেকট্রন তো একটাই, ঠিক আছে। হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? একটা না, মানে পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন সংখ্যাও 1, প্রোটন সংখ্যাও 1। আচ্ছা, পারমাণবিক সংখ্যা কাকে বলে এটা কি জানোস? হ্যাঁ, না, প্রশ্ন লেখ, পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের প্রোটন এবং ইলেকট্রন সংখ্যার যোগফলকে বলে পারমাণবিক সংখ্যা বলে, ঠিক আছে। এখন হাইড্রোজেনের প্রোটন আছে কয়টা? প্রোটন একটা, ইলেকট্রন একটা, ঠিক আছে। দুইটা মিলে দুইটা কত? হাইড্রোজেনের সবই এক, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা কাকে বলে, এটা প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। প্রোটন এবং ইলেকট্রনের যোগফলকে সংখ্যা বলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আবার হাইড্রোজেন অনেক অনেক ক্ষার ধর্মের সাথে মিলে যায়, ঠিক আছে। হাইড্রোজেন মূলত ক্ষার। অন্যদিকে হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, বোরিন এবং আয়রন এর একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করে। এরা কি
এরা কি সবসময় একটা ইলেকট্রন গ্রহণ করে না? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হলো, ওই যে একটু আগে দেখালাম না, যে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়ন হয়, কেন ত্যাগ করে সোডিয়াম? হ্যাঁ, সোডিয়াম কেন ইলেকট্রন ত্যাগ করে? সোডিয়াম ওই যে কারণ লাগে থাকে না? সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? হ্যাঁ। মনে আছে? অষ্টক নিয়ম যে বলছিলাম, যে অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম মানে কি? যে অষ্টক অষ্টক নিয়ম লাস্টের অষ্টক নিয়ম মানে হচ্ছে যে সকল মৌলই, ঠিক আছে, কক্ষপথে কি চায়, মানে 8টি ইলেকট্রন চায়, ঠিক আছে? এই যে একজনে যে কোনো ভাবে ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে হইলেও কি করে, আট আট অষ্টক পূরণ করে। তাহলে আমরা তখন কি করছিলাম, যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 1s² বন্ধ কর, 2s², ঠিক আছে? তারপর কি 2p6, তাহলে কত 10 হয়ে গেল গা। লাস্ট কক্ষপথে কয়টা থাকে? 3s একটা থাকে। একটা যেহেতু ইলেকট্রন ত্যাগ করলে এক, তোর দুইটা কক্ষপথে মিলে কি সেকেন্ড কক্ষপথে ইলেকট্রন কয়টা? দুইটা। ভালো বোঝা যাইতেছে না। সোডিয়াম, ঠিক আছে, 1s একটা, তারপর 2s দুইটা, 2p দুইটা, তাহলে কত, 2p 6টা, 2p 6টা, ঠিক আছে? বাকি থাকে কত, 10 হয়ে গেল গা। বাকি থাকে 3s একটা। একটা ইলেকট্রন ছাড়া কি সহজ না? হ্যাঁ, হ্যাঁ, একটা একটা ইলেকট্রন ইলেকট্রন যদি ছাড়া। ছেড়ে দেয় তাহলে কি 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন 8টা পূরণ হয় না? হ্যাঁ, হ্যাঁ। এই 8টা পূরণ হয় সবসময়। কি যে কোনো পদার্থ চায় যে আমার শেষ কক্ষপথে যেন ইলেকট্রন পূর্ণ থাকে। ইলেকট্রন পূর্ণ থাকলে কি, তাহলে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন ইলেকট্রন কম বেশি থাকবো, যদি 3টে থাকে তাহলে হ্যাঁ কি করবো, হ্যাঁ 3টে থাকলে কি করবো, যে আমি আরেকজনের কাছে চলে যাই, ঠিক আছে? যদি বলে যে শেষ কক্ষপথে আমরা কি করলাম, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলাম, ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করে লাস্ট কক্ষপথে কয়টা পাইছিলাম? 7টা। 7টা তো ত্যাগ করা সম্ভব না, এজন্য কি করে ক্লোরিন যে কোনো এক জায়গা থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে লাস্ট কক্ষপথে কি অষ্টক পূরণ করে, ঠিক আছে? এর জন্য যে কোনো মৌলই কি লাস্ট কক্ষপথে, হ্যালোজেন মৌল কোনগুলাই, দেখ এই যে এনে প্রশ্ন আছে কিন্তু একটা, যে হ্যালোজেন মৌল কোনগুলাই, হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, বোরন এবং আয়রন, ঠিক আছে? এগুলো হ্যালোজেন মৌল, ঠিক আছে? এটা প্রশ্ন থাকবে যে হ্যালোজেন মৌল কোনগুলা, এটা দাগায় রাখ, হ্যালোজেন মৌল বইয়ের মধ্যে। আচ্ছা, একটি একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনের তেমনি একটি ইলেকট্রন কি করতে পারে, গ্রহণ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেনের অনেক ধর্ম হ্যালোজেন মৌলের ধর্মের সাথে মিলে যায়। হ্যালোজেন ধর্ম কি? হ্যালোজেন ধর্ম মানে কি? প্রশ্ন আসতে পারে যে হ্যালোজেন মৌলগুলা কি, হ্যালোজেন মৌলের বৈশিষ্ট্য কি, প্রশ্ন লেখ। যে হ্যালোজেন মৌলের মূল হ্যালোজেন মৌলের বৈশিষ্ট্য কি? ঠিক আছে, হ্যালোজেন মৌলের বৈশিষ্ট্য কি? যে তারা একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে, ঠিক আছে? মনে থাকে যেন। আচ্ছা, এখন দেখ হিলিয়ামের অবস্থান। হিলিয়াম নিয়ে একটা কাহিনী আছে, বলি। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, কারণ হিলিয়ামের কত, পারমাণবিক সংখ্যা কত? হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ঠিক আছে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে শেষ, ঠিক আছে? প্রথম কক্ষপথে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2। আচ্ছা, দেখ হিলিয়ামের কত পারমাণবিক সংখ্যা? 2, ঠিক আছে?
কি 1s2 মানে প্রথম কক্ষপথে শেষ, ঠিক আছে। হিলিয়াম ইলেকট্রন বিন্যাস অনুসারে হিলিয়ামের গ্রুপ কত? 2 অবস্থান করার কথা। 2 মানে যেহেতু হিলিয়ামের কত, আমরা জানি যে লাস্ট কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে ওইটা হচ্ছে কি তার গ্রুপ সংখ্যা। হিলিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? হ্যাঁ, 2। তাই হিলিয়ামের কোন জায়গায় অবস্থান করার কথা ছিল? 2 নম্বর গ্রুপে না? 18টা গ্রুপ, এরকম 18টা গ্রুপ, তাহলে 2 নম্বর গ্রুপ হিলিয়ামের অবস্থান করার কথা ছিল না? হ্যাঁ কিন্তু হিলিয়াম 2 নম্বর গ্রুপে অবস্থান না করে হিলিয়াম কয় নম্বর গ্রুপে অবস্থান করতে দেখতো? হিলিয়াম 18 নম্বর গ্রুপে অবস্থান করতে। কেন 18 নম্বর গ্রুপে অবস্থান করতেছে এটা আমরা বুঝছি। হ্যাঁ আচ্ছা, কিন্তু 2 নম্বর গ্রুপের মৌল তীব্র তড়িৎদ্বার, ঠিক আছে। মানে কি আমি কি বললাম যে বন্ধ করতে হবে, আমি যখন কথা কমু তখন তুই বন্ধ করবি। হিলিয়াম একটি কি? হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম একটি গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস মানে কি অনেক পাতলা, মানে হালকা গ্যাস, ঠিক আছে। এখন যদি হিলিয়াম যদি হিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2টা, ঠিক আছে। And হিলিয়াম যে হচ্ছে যেহেতু একদম পাতলা গ্যাস, আর 2 নম্বর গ্রুপের মৌলগুলা কি? 2 নম্বর গ্রুপের মৌলগুলা কি কি? হ্যাঁ, 2 নম্বর গ্রুপের মৌলগুলা কি কি? ঠিক আছে, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম। 2 নম্বর গ্রুপের মৌলগুলা কি? ক্ষার জাতীয় মৌল। বোরন কি বলছিলাম? কি জাতীয় খাজাতি মৌল? ক্ষার জাতীয়, মৃৎ ক্ষার জাতীয়। প্রথমটা হচ্ছে ক্ষার। 1 নম্বর গ্রুপের মৌলগুলা কি? ক্ষার জাতীয় মৌল। আর 2 নম্বর গ্রুপের মৌলগুলা কি? মৃৎ ক্ষার, মানে কি একটু কম ক্ষার, মৃৎ ক্ষার জাতীয়, ঠিক আছে। এখন হিলিয়াম তো তরি না, ক্ষারও না, কোনো ধাতু না, হিলিয়াম হচ্ছে গ্যাস, ঠিক আছে। তাহলে তো হিলিয়াম 2 নম্বর গ্রুপে তো কোনোভাবেই যায় না, কারণ 2 নম্বর গ্রুপে আমরা কি জানি যে পর্যায় সারণী একই গ্রুপে অবস্থানকৃত মৌলের ধর্ম কি? একই একই। আবার একই অবস্থিত মৌলগুলা ধর্ম কি? বাম দিক থেকে ক্রমান্বয়ে কি তার বৈশিষ্ট্য? পারে এখন আমরা যদি হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে রাখি, আর 2 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে কি মৃৎ ক্ষার, হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মানে একদম পাতলা গ্যাস, গ্যাসের ধাতুর সাথে কি অধাতুর কোনো মিলবো? এর জন্যই হিলিয়াম, হ্যাঁ, একবার 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সবগুলাই হিলিয়াম, আর্গন, এগুলো সব কি? এগুলো হচ্ছে নিষ্ক্রিয় 18 নম্বর প্রশ্ন মনে রাখতে হবে যে 18 নম্বর গ্রুপে অবস্থিত মৌলগুলা কি? সবই নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। খাল আচ্ছা, এখন নিশ্চয় লিখছি এখন দেখ, কোন পৃষ্ঠা পড়ালাম? আচ্ছা, হ্যাঁ, এখন দেখ 18 নম্বর মৌলের ইয়াতে গ্রুপে দেখতো কি কি আছে? আর্গন আছে, ক্রিপ্টন আছে, জ্যানন, রেডন, এগুলো আছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সবগুলা কি? এই যে প্রথমে আছে উপরে হিলিয়াম, উপরে আছে হিলিয়াম, তারপর আছে আর্গন, এয়ার, তারপর আমার ক্রিপ্টন কি? ক্রিপ্টন, ক্রিপ্টনের সংকেত কি মনে নাই? কেয়ার, ঠিক আছে। কেয়ার আচ্ছা,
ক্রিপ্টন কেয়ার, এগুলা মনে রাখিস, মানে জাস্ট এইগুলা একটু ভালো করে পড়তে হবে যে কোনগুলা কি। আচ্ছা, এগুলো আছে কি এই বছর, কারণ 18 নম্বর মৌল সবগুলা মৌলই কি নিষ্ক্রিয় গ্যাস। 18 18 নম্বর যে মৌল আছে এখানে সবগুলা কি নিষ্ক্রিয় গ্যাস, মানে কি যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। দেখাইতেছে এটা কিভাবে নিষ্ক্রিয় গ্যাস বৈশিষ্ট্য কি নিষ্ক্রিয়। আচ্ছা, এটা দেখা দেয় আর্গনেরই কত পারমাণবিক সংখ্যা কত? 18 না? আর্গনের পারমাণবিক সংখ্যা 18 না? হুম? 18 আচ্ছা, আর্গন 18 পার ই করি 1s 2 2s2 2p2 3s2 3p, সরি এখানে তো কত হবো? 2s2 2p6, এখানে হবো 6, 3s কত 6, তাহলে কটা হয়েছে স্যার? 6 10, দেখতে মিলছে? হুম, প্রথম 1s2 2s2 2s কত 2, 2p কত 6, মিলছে তো, দেখ শ্বাস মিলছে কক্ষপথে কয়টা ইলেকট্রন? অটোমেটিক কিন্তু 8টা 8। 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? এজন্য তাহলে যে সকল মৌল গ্রুপ শেষ কক্ষপথে অটোমেটিকলি 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ, এগুলো কি নিষ্ক্রিয় গ্যাস, কারণ এরা কখনো কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। বিক্রিয়াতে অংশগ্রহণ করার সুযোগ হচ্ছে কি যে শেষ কক্ষপথে ইলেকট্রন হয়তো 7টা থাকতে হবে, মানে 8-এর নিচে থাকতে হবে, হয়তো একটা হবে। ধর সোডিয়াম আর ক্লোরিন কেন বিক্রিয়াতে অংশগ্রহণ করে? কারণ সোডিয়াম শেষ কক্ষপথে কি একটা ইলেকট্রন বেশি, একটা ইলেকট্রন ছাইড়ে দেয়। আর আর ক্লোরিনের কি, ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। আর এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। এই একটা সাইডে সোডিয়াম একটা সাইডে দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় শেষ কক্ষপথে 8টা পুরা করে। আবার এই ইলেকট্রনটাই ক্লোরিন গ্রহণ করে কি 8টা হয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত নিষ্ক্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকবে, এটা হচ্ছে বিক্রিয়ার নিয়ম। আর এরা কখনো নিষ্ক্রিয় গ্যাসগুলা কখনো কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। কারণ এরকম প্রশ্ন হতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসগুলা বিক্রিয়াতে অংশগ্রহণ করে না কারণ, তখন কি করবি যে আর্গন দিয়ে একটা উদাহরণ দিবি যে আর্গনের ইলেকট্রন সংখ্যা কত? 18। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে এত ভাই শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 থাকায় অষ্টক পূরণ করছে, তাই আর্গন কখনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। এইভাবে বলে দিতে হবে, ঠিক আছে? এগুলো কি পড়াইছিল এর আগে? এবার ভাই কেন পড়াইছে, রিডিং করে গেছে খালি কইলাম না। এরপর আস্তে আস্তে বুঝতে হবে, এরপরে তুই ক্লাস গুলা করবি, ইউটিউবে যে ক্লাস এই গুলো আছে না, মাত্র বন্ধ করা আমি রাখতেছি। হিলিয়ামের যেহেতু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2, ঠিক আছে? হিলিয়ামের কক্ষপথি 2টা। হিলিয়ামের ধর্মের সাথে আর্গনের যে ধর্ম আছে মিললে যায়, জন্য কি বিজ্ঞানীরা হিলিয়ামটা কি করছে 18 নম্বর গ্রুপে আর্গনের সাথে রাখছে, ঠিক আছে? এই যে 18 নম্বর গ্রুপে কি আর্গনের সাথে রাখছে, এই যে 18 নম্বর গ্রুপের কি আর্গনের সাথে হিলিয়াম রাখছে, এই যে, ঠিক আছে? এটা রাখার একটা নিয়ম কেন রাখছে এটা এখন বুঝতে পারলি, যে গ্রুপ 2 হওয়ার কথা 2 গেল না। এখন এই যে লেন্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান, লেন্থেনাইট সারি অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান কি? লেন্থেনাইট সারির মৌলগুলো 6 নম্বর পর্যায়ের, ঠিক আছে? 3 নম্বর গ্রুপের অবস্থিত, এবং অ্যাক্টিনাইট মৌলগুলোর 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত, ঠিক আছে? এই যে এখন দেখ এখানে কি আছে, একটা দিলে এত বড় জায়গা কেন? আচ্ছা, এই যে নিচে আছে না লেন্থেনাইট সিরিজের মৌল, হ্যাঁ এই লেন্থেনাইট সিরিজের মৌলগুলা কি? লেন্থেনাইট সিরিজের যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে 7 নম্বর পর্যায়ের। এরকম এমসিকিউ আসতে পারে যে লেন্থেনাইট সিরিজের মৌলগুলো কোন পর্যায়ের, ঠিক আছে?
পর্যায় হচ্ছে 7 নাম্বার আর গ্রুপ কত 3 নাম্বার, ঠিক আছে। আবার একটা নাইট পর্যায়ের মৌল, একটা নাইট সিরিজের মৌলগুলার পর্যায় কত 7, গ্রুপ কত 3। এখানে এখানে আর কোনো কিছু মনে রাখার নাই, ঠিক আছে, শেষ। And মৌলের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলো কিছু কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, কিছু কিছু ধাতু আছে, কিছু অধাতু আছে, পরমাণুর আকার, আয়নিক শক্তি, তড়িৎ তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রিক আসক্তি। একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে ইলেকট্রন আসক্তি কাকে বলে, ঠিক আছে, এটা একটা প্রশ্ন থাকবে, বুঝছস প্রশ্নটা? প্রশ্নটা মনে রাখিস, ইম্পর্টেন্ট প্রশ্ন, ইলেকট্রন আসক্তি কাকে বলে, এটা দেখতেছি। এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে, আরেকটা প্রশ্ন এখানে পাইলি দেখ। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণীতে অবস্থিত মৌলের কিছু কিছু ধর্ম, যেমন ধাতব, অধাতু, আকার, আয়নিক শক্তি, তড়িৎ দ্বার, ইলেকট্রনিক আসক্তি, এসবকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে। এটা অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে। ধাতব, যে সকল মৌলে চকচকে আঘাত করলে শব্দ করে, ধাতব ধর্ম। মৌলে ধাতব ধর্ম কাকে বলে, যে সকল মৌলে চকচকে আঘাত করলে শব্দ করে এবং বিদ্যুৎ পরিবাহী, এগুলো কি ধাতব মৌল, ঠিক আছে। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল, এই আধুনিক সংজ্ঞা, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কি করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে কি বলে, তাদেরকে ধাতু বলা হয়। এই যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, যে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, ইলেকট্রন ত্যাগ করে কি হয়, ধাতুতে পরিণত হয়। তাহলে সোডিয়াম দেখ, সোডিয়াম প্রথমে কি থাকে, ক্ষার থাকে। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত, 11। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, তখন সোডিয়াম প্লাস হয়ে যায় না, তখন কি একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধাতুতে পারে। তার মানে কি, ক্ষার থেকে অধাতু থেকে ধাতু হইতে পারে, মৃৎ ক্ষার থেকে ধাতু হইতে পারে, শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে। মৌলের অবস্থান পরিবর্তন হইতে পারে। যেমন এটা এটা একটা ক্ষার ধাতু আছিল, ঠিক আছে, মৃৎ ক্ষার ধাতু, মানে সরি, এখানে মুসা জিনিসটা পালো না। ধর সোডিয়াম কি আছিল, এরকম থাকে, সোডিয়ামের শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন বেশি থাকে, তাই সোডিয়াম একটা ইলেকট্রন কি করে, ত্যাগ করে। ত্যাগ করে কি হয়, সোডিয়াম ধাতুতে পরিণত হয়। মানে ইলেকট্রন ত্যাগ করা মানে কি, ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত যখন হয়, ধনাত্মক আয়ন মানে কি, সোডিয়াম প্লাস, প্লাস মানে ধনাত্মক। আবার ক্লোরিন কি করে, গ্যাসে পরিণত হয়, কি হয়, যখন একটা ইলেকট্রন গ্রহণ করে, তার কি ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস থাকে না এরকম। আচ্ছা, এখন এখন দেখ, আধুনিক সংজ্ঞা পাইলাম, ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলে। এখন আরেকটা প্রশ্ন এখানে পাইলাম, ধাতব ধর্ম কাকে বলে, ঠিক আছে। এটাও একটা প্রশ্ন, যে মৌলে পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেই মৌলে ধাতব ধর্ম তত বেশি। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, একদম খুঁটিনাটি পড়তে হবে এগুলা, ঠিক আছে। আচ্ছা, যেমন লিথিয়াম একটি ধাতু, কারণ লিথিয়াম একটি ইলেকট্রন কি করে, ত্যাগ করে। কেন ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম, দেখি একটু। লিথিয়ামের কত, পারমাণবিক সংখ্যা কত, লিথিয়াম 3, 1s2। তাহলে আর কত, 2 নম্বরে থাকে কত, 2s1। যেহেতু ওয়ান। লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, তাহলে সহজে ত্যাগ করতে পারবো। আর ইলেকট্রন ত্যাগ করলে আমরা কি জানি, যে ইলেকট্রন ত্যাগ যারা করে তারা কি ধাতুতে পরিণত হয়, ঠিক আছে। এই যে লিথিয়াম কি করে, ধাতু, কারণ লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে। বুঝছস? কোনো প্রশ্ন থাকলে কর, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, লিথিয়াম নিয়ে মাইক্রোফোন অন করে কর, লিথিয়াম নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে নাই। কি করে পর্যায় সারণীতে বাম থেকে ডানের দিক গেলে ধাতব ধর্ম হ্রাস পেতে পারে। এই যে বাম থেকে যত ডানের দিক যাবো, ঠিক আছে, তত কি করবো, এই বাম থেকে যত ডানের দিক যা ডানের, এই বাম থেকে যত এদিকে চলে যাবো, তত কি হবো, ধাতব ধর্ম হ্রাস পাতে থাকবো। মনে কর একদম বামে কি আছে, সোডিয়াম। সোডিয়াম যেরকম শক্ত ধাতু, ওর থেকে একটু কম শক্ত ধাতু ম্যাঙ্গানিজ।
তারপরে এরকম আস্তে 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 হুম আস্তে 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 এদিক যত যাবো তত কি ধাতুর ধর্ম হ্রাস পেতে থাকবো। বুঝছস কাহিনী? হুম হুম? হুম। আচ্ছা, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটায় এই যে এটা দাগ দিয়ে রাখ। বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না, আগে বই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, হুম। অধাতব ধর্ম কাকে বলে? এখানে অধাতব ধর্ম পড়ি, ঠিক আছে? কালারটা চেঞ্জ করা দরকার। কালার কি অন্য কালার নিব নাকি? কোন কালার নেওয়া যায়? কালোর সাথে কালো বানাবো না। আচ্ছা, হলুদ নেই। আচ্ছা, অধাতব ধর্ম যে সকল মৌল চকচক নয়, যে সকল মৌল চকচক নয়, যেমন আঘাত আঘাত করলে ধাতব শব্দ করে না, ঠিক আছে? আঘাত করলে শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী না, তাদেরকে বলা হয় অধাতু। আধুনিক সংজ্ঞা অনুযায়ী কি করতে হবে? যে সকল মৌল এই যে আধুনিক যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে কি বলে? অধাতু বলা হয়। যেমন আমরা ক্লোরিনের কথাই জানি, যে ক্লোরিনের উদাহরণ আমরা দিলাম একটু আগে। কি হইলো? যেমন ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 7টা। একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়? ঋণাত্মক, মানে কারো কাছে কিছু নিলে তো ঋণগ্রস্ত হয়, ঋণাত্মক হয়ে যায়। এজন্য কি এটা অধাতু, ঠিক আছে? এই যে অধাতু ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। অধাতু ইলেকট্রন গ্রহণ করা ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। যে মৌলের পরমাণু সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সে মৌলে ধাতব শক্তির তত্ত্ব বেশি। এগুলো জাস্ট পড়ে গেলেও না বোঝার কিছু নেই এখানে। পর্যায় সারণীতে যে পর্যায়ে পর্যায়ে বাম থেকে গেলে অধাতব, পর্যায় সারণীতে যে কোনো বাম থেকে ডানের দিকে গেলে, যে বললাম যে বাম থেকে যত আমরা ডানের দিকে যাব তত কি, বাম থেকে যত ডানের দিকে যাবো তত এই বাম থেকে যত ডানের দিকে বৈশিষ্ট্য কমতে থাকবে। মানে প্লাস। বামের যে ধাতুটা যত শক্তিশালী ধাতু, যত আস্তে 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 আস্তে, যেমন পটাশিয়াম অনেক শক্তিশালী ধাতু, কিন্তু ক্যালসিয়াম তার থেকে একটু নরম, কম শক্তিশালী ধাতু। এই দিক থেকে এই দিক দিকে যত যত যাবো তত কি ধাতুর বৈশিষ্ট্য হ্রাস পেতে থাকবে, ঠিক আছে? এটা একটা জাস্ট, এগুলো এমসিকিউর জন্য, আর কোনো কিছু না, বোঝার জন্য করা। আচ্ছা, তারপরে কি, যে সকল মৌল কোনো কোনো এক সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো এক সময় ধাতুর মতো আচরণ করা হয় তাদেরকে অর্ধধাতু বলা হয়, অপধাতু বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অপধাতু কাকে বলে, অপধাতু কাকে বলে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আবার আধুনিক সংজ্ঞা অনুযায়ী এই যে আধুনিক সংখ্যা পড়ি, তাইলে আধুনিক সংখ্যা, যেহেতু লোকাল সংখ্যা বা আধুনিক সংখ্যা থেকে পড়ি। আচ্ছা, আধুনিক সংখ্যা অনুযায়ী কি, যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে অপধাতু বলা হয়, যেমন সিলিকন, ঠিক আছে? আচ্ছা, সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? দেখি একটু সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। আচ্ছা, সিলিকনটা একটু তাহলে প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে হ্যাঁ অপধাতু হইল। সিলিকনের কত পারমাণবিক সংখ্যা? 14। 1s2, 2s2, 2s2, 2p6, তারপরে কি 3s, 3s2 কি ফর। 20 হয়ে গেল না? হয় যে ফর দেও। না না, 4 তো এনে হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখ, এখন কথা হয়েছে কি, আমরা জানি যে সব মৌলই সবসময় কি হুম শেষ কক্ষপথে অষ্টক পূরণ করতে পারে, কিন্তু এইখানে 3s, এইখানে সিলিকনের বেলায় দেখ, ঠিক আছে? হুম। সিলিকনের ব্যাপারে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত আছে? 2। এই যে একবারে কানা মতো 14, 2 কি আরে, সবগুলো হিসাব করতে হবে না? 4। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত আছে? 4। 4। এখন এখানে অর্ধেক শক্তি মনে করে আমার দরকার 8। দুই পাশে ভাগ করে দিলাম কি 4 4 করে, ঠিক আছে? এই কপ কর মাইক্রোফোন অফ, কথা কই অফ করি সাথে সাথে। দুই পাশে 4 4, ঠিক আছে? কোন দিকে কোন দুই পাশে শক্তি তো কম, আমরা জানি যে শক্তি যদি কম হয় তাহলে সাইরে দেয়। আবার বেশি ধর সোডিয়ামের একটা একটা ইলেকট্রন থাকে লাস্ট কক্ষপথে, এজন্য কি
সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, কারণ এর শক্তি কম। ক্লোরিনের 7টা ইলেকট্রন থাকে লাস্ট কক্ষপথে, এই জন্য শক্তি বেশি, ওই একটা ইলেকট্রন অন্য জায়গা থেকে গ্রহণ করে। কিন্তু এখানে দুই পাশের শক্তি তো একই। তাহলে কি করব, এখানে প্রয়োজন অনুযায়ী যখন যেখানে দরকার হবো একবার গ্রহণ করব, একবার বর্জন করব, এর জন্য এটা অপদার্থ, ঠিক আছে। এর জন্য দেখবি যে কম্পিউটারের মেমোরি, তারপরে যত কম্পিউটার যন্ত্রাংশ তৈরি করা হয়, কম্পিউটার মেমোরি তৈরি করা হয় কি দিয়ে, সিলিকন দিয়ে। কারণ সারাক্ষণ কি করতে পারে, এরকম কম্পিউটার মেমোরির ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র হুল থাকে, ঠিক আছে। ধর এখানে 4টে ইলেকট্রন আছে, এখানে ফাঁকা আছে, আবার এখানে 4টে আছে, এখানে ফাঁকা আছে, আবার এখানে 4টে আছে। কি করে, যে এই একটি ইলেকট্রন এইখানে যা, এই চারটে প্রথমে এখানে যা, যা এইটা অষ্টক পূরণ করে, তখন আবার এখানে খালি হয়ে যায়, তখন কি করে, এখান থেকে আবার এখানে 4টে আছে। অন্য কিছু দিয়ে বোঝায়, কি দিয়ে বোঝায় যায়। তোর কম্পিউটার, কিন্তু একটা কম্পিউটারের প্রশ্ন আছে যে কম্পিউটার মেমোরি কি দিয়ে তৈরি করা হয়, সিলিকন দিয়ে, ঠিক আছে। কম্পিউটারে যত মেমোরি সব তৈরি হবে কি দিয়ে, সিলিকন দিয়ে। সিলিকনের ভিতরে এরকম হোল থাকে, ঠিক আছে, এরকম হোল থাকে মেমোরির ভিতরে, সিলিকন খালি করে দেওয়া। তো এখানে প্রথমে 4টে দেয়, আর এখানে 4টে দেয়। এমনকি এখানে খালি নেয়, তখন কি করে, যে এখান থেকে এখানে 4টে যায় এটা পূরণ হয়, তখন এখানে খালি হয়ে যায়, তখন আবার এই নিচে থাকে আবার 4টে, এই 4টে আবার এখানে যায় কি করে, আবার এখানে 4টে থেকে এখানে আসে, তখন এখানে খালি হয়ে থাকে, এরকম কন্টিনিউয়াস চলতে থাকে, এজন্য মেমোরি কাজ করে, ঠিক আছে। যতক্ষণ কন্টিনিউয়াস চলে কাজ, ততক্ষণ মেমোরি কাজ করে। মেমোরি তৈরি হয় কি দিয়ে, জাস্ট এটা মনে রাখে যে সিলিকন দিয়ে, এটা আইসিটির প্রশ্ন, ঠিক আছে। এখন কি শেষ, অপদার্থ কাকে বলে, ধাতু কাকে বলে, এটা গেল। তারপরে কি, তারপরে হচ্ছে পর্যায় সারণীতে একটি পর্যায়ের দিক লক্ষ্য করলে দেখা যাবে যে বাম দিক থেকে মৌলগুলো সাধারণত ধাতু। বাম দিকের মৌলগুলো সাধারণত কি, পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো সাধারণত কি, এই বাম দিকের মৌলগুলো সাধারণত এগুলো হচ্ছে ধাতু, ঠিক আছে। এইদিকে যা আছে এগুলো সব মোটামুটি গ্যাস, ফ্লোরিন গ্যাস, নিয়ন গ্যাস, আর্গন গ্যাস, এগুলো কি গ্যাস, ঠিক আছে। এইগুলা সাধারণত অধাতু। এদিক থেকে যত এদিক যাব তত কি, এগুলা অধাতু, ঠিক আছে। এইদিকে সাধারণত ধাতু। এগুলাই বলে দিছে বিস্তারিত। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা পড়তে হবে। আচ্ছা, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। পরমাণুর কিছু আকার থাকে। তোর পরমাণুর, এই দেখ, এই যেখানে পরমাণুর আকার দিয়ে দিছে, যেটাকে পড়ি, পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়বৃত্ত ধর্ম। এটা মনে রাখতে হবে, পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়ে যে কোনো একটি পর্যায়ে তো যতই বাম দিক থেকে ডান দিকে যাবে, পরমাণুর আকার বা ব্যাসার্ধ ততই কমতে থাকবে, ঠিক আছে। যে পরমাণুর আকার, এই এই এর ভিতরে পরমাণু থাকে না, যে সব মৌলের ভিতরে কি পরমাণু থাকে। পরমাণু, পারমাণবিক সংখ্যা কাকে বলে আমরা একটু আগে জানলাম, যে একটা মৌলের ভিতর কি থাকে, একটা একটা পরমাণু, একটা ইলেকট্রন থাকে, একটা মৌলের ভিতর কি থাকে, ইলেকট্রন থাকে। তারপর কি, প্রোটন প্রোটন আর ইলেকট্রনের যোগকে পারমাণবিক সংখ্যা বলে। হ্যাঁ, যখন এই এই পরমাণুর ভিতরে ইলেকট্রন গুলা, পরমাণুটা আস্তে আস্তে বা মৌলটা বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে সরে যাবো, তখন কি পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হইতে থাকবে, ঠিক আছে। এটা এত কিছু নাই, পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। যখন যখন কি বাম দিক থেকে আস্তে আস্তে এদিকে যাবো, তখন বাড়তে থাকে। আবার ডান দিকে যাব, এদিকে বাম দিক থেকে ডানে যাব, আর যখন ডান থেকে মানে এই দিক থেকে বামে আইব, তখন কি হবে, আস্তে আস্তে বড় হইতে থাকে পরমাণুর আকার। এগুলা জাস্ট মনে রাখলে হবো, মনে রাখলে বুঝে বুঝে পড়তে হবে, কিন্তু ইয়ে আসতে পারে যে একটা মৌল এই দিক থেকে এদিক গেল, তাহলে আর পারমাণবিক আকার কি বাড়লো না কমলো, ঠিক আছে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা বাড়লে, এই যে পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, আবার ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, এটা মনে রাখতে হবে। কারণ কি, পারমাণবিক সংখ্যা যদি বাড়ে, ঠিক আছে, পারমাণবিক, মনে কর এখানে আছে কি সোডিয়াম, সোডিয়াম
মৌলটা বাম দিক থেকে পারমাণবিক থেকে পর্যায় সারণীতে বাম দিকে চলে। সোডিয়ামের পরে কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 12। অবশ্যই যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, তার মানে এখানে প্রোটন সংখ্যা পড়বো, নিউট্রন সংখ্যা পারবো না, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা দুইটাই বৃদ্ধি পাবো না। কারণ আমাদের নিয়ম অনুসারে কি পারমাণবিক সংখ্যা কাকে বলে, প্রোটন এবং ইলেকট্রনের যোগ ফল হইতেছে পারমাণবিক সংখ্যা। সোডিয়াম যেহেতু 11, আস্তে 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 মৌলগুলো যখন সোডিয়াম থেকে বাম দিক থেকে চলে যাবে ম্যাঙ্গানিসে চলে যাব, সোডিয়ামের পর তো ম্যাঙ্গানিস, সোডিয়াম ম্যাগনেসিয়াম সরি, তাহলে ম্যাঙ্গানিসের পারমাণবিক সংখ্যা 12, অবশ্যই ইলেকট্রন বৃদ্ধি পাবো, এর জন্য তো 12 হবো না, তা সম্ভব না। এটাই নিয়ম, এখানে আর বোঝার ওরকম কোনো কিছু নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আবার একই গ্রুপে এই যে এখানে একটা মনে হয়, আবার একই গ্রুপে যত উপর দিক থেকে নিচের দিকে যাওয়া যায় ততই বাম দিক, ততই শক্তি কি নতুন শক্তি যুক্ত হতে থাকে। ঠিক আছে, ধর মনে কর উপরের দিক থেকে যতই নিচের দিকে আইব ততই কি হবো, মৌলের কি শক্তি বাড়তে থাকবো। ঠিক আছে, ধর এই যে এইটা হাইড্রোজেনের থেকে লিথিয়াম কি তীব্র ক্ষার, তো সোডিয়াম তীব্র ক্ষার, পটাশিয়াম তীব্র ক্ষার ধর্মী পদার্থ। নিচের উপরে থেকে যতই নিচের দিকে আসবো ততই কি মৌলের শক্তি বাড়তে থাকবো। ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, এগুলো জাস্ট এমনি পড়া। নতুন শক্তি পরমাণু বৃদ্ধি করে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হলে পারমাণবিক আকারও বৃদ্ধি পায়। ঠিক আছে, নতুন শক্তি স্তর বৃদ্ধি হলে পরমাণু, এটা বুঝছো, পরমাণু আকার অবশ্যই বৃদ্ধি পাবে। দেখ এই জিনিসটা বোঝায়, এখানে দেওয়া আছে। কি কইছে যে একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই কি হয়, একটি করে শক্তি স্তর যুক্ত হয়। মনে করো এটা একটা শক্তি স্তর, হাইড্রোজেন একটা শক্তি স্তর, উপরে ছিল কি, সবার উপরে ছিল হাইড্রোজেন, এটা মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেন একটা শক্তি স্তর। তারপরে কি লিথিয়াম ছিল নিচে। যত উপর থেকে নিচের দিকে যাবো একটা কক্ষপথ চেঞ্জ হবো না, একটা কক্ষপথ চেঞ্জ হলে পরমাণুর আকারও কি, পরমাণুর আকার দেখ নিচের থেকে উপরটা বড় না, পরমাণুর আকারও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আরো যখন নিচে যাবো লিথিয়ামের পরে কি সোডিয়াম, সোডিয়ামের কি আকার আরো বড়, মানে শক্তি আরো বৃদ্ধি পেল। এই যে একই গ্রুপ উপর থেকে নিচে গেলে নিউট্রনের প্রোটন সংখ্যা, অবশ্যই প্রোটন সংখ্যা পারবো, নিউট্রন সংখ্যা অবশ্যই পারবো, কারণ যেহেতু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবো। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3, তার মানে কি এখানে 3। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবো, নিউট্রন সংখ্যা বৃদ্ধি পাবো, পাবো না? আবার কি হ্যাঁ। এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের ভর সংখ্যা কত 23, তাহলে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা বৃদ্ধি না পেলে তার পরমাণু সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবো না। ঠিক আছে, বুঝছস নাকি বুঝাতে ভুল আছে? হ্যাঁ, এই যে ইনু আবার ইকো যে নতুন শক্তি স্তর যুক্ত হয় এটা। আচ্ছা, এটা আবারই বোঝা, এটা না কোনটা, হ্যাঁ, নতুন এই যে নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয়। যুক্ত আচ্ছা, এটা এখানে দেখ, এখানে দেখ কি বলছে যে নতুন শক্তি স্তর যুক্ত হলে কি পরমাণুর আকার বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, পারমাণবিক ভর কত 1, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3, ভর সংখ্যা কত 7, 7। ভর সংখ্যা কি ব্যবহার করে 3-এর সাথে বিদ্যুৎ সংখ্যা হলে 3-এর সাথে 2 গুণ করে 1 যোগ করি না? হ্যাঁ, মনে নাই? হ্যাঁ সেটা। আচ্ছা, তোর যখন মনে কর তুই একটা জিনিস সাপোজ বোঝাই, ছোট ছোট থাকতে একটা বাচ্চার ছোট থাকতে একটা বাচ্চার জায়গা লাগে কতটুকু, শোয়ার জন্য এইটুকু জায়গা লাগে। যখন বাচ্চাটা আস্তে 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 বড় হয়, ঠিক আছে, তখন কি জায়গা বৃদ্ধি পেতে থাকে না? এর হ্যাঁ। ওজন 5 কেজি, এখানে ওজন হয়ে গেল 10 কেজি, তাহলে অবশ্যই তো জায়গা বৃদ্ধি পাওয়া লাগবে। হাইড্রোজেনের মানে জায়গা বৃদ্ধি মানে কি পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, আকার মানুষের আকার বৃদ্ধি পাবে, জায়গা বৃদ্ধি, ওজন বৃদ্ধি। বুঝছস? এখন হাইড্রোজেনের পারমাণবিক হুম। সংখ্যা 1, ভর সংখ্যা 1, হাইড্রোজেন থাকতে পারে ছোট জায়গায়, কিন্তু লিথিয়াম তো আর পারমাণবিক সংখ্যা আছে 3, ভর সংখ্যা 7, সে তো আর লিথিয়াম হাইড্রোজেনের মতো জায়গায় থাকতে পারে, তার মানে কি তার আকারও বড় হয়ে গেছে। এই যে পারমাণবিক আকার কি বৃদ্ধি পাইছে এইখানে দেখ।
এই যে পারমাণবিক আকার কি, পারমাণবিক আকার নিচ থেকে বৃদ্ধি পেয়েছে না উপর থেকে নিচে? আস্তে আস্তে বাড়ছে। আবার কি, এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে, ঠিক আছে। আবার কি পর্যায়ের ক্ষেত্রে, কি পর্যায়ের ক্ষেত্রে এটা তো ধাতু, পর্যায়ের ক্ষেত্রে যত এদিকে যাব, তোর মনে কর একটা লোহার শক্তি বেশি, তো একজন মানুষের লোহা দিয়ে বা একটা বাড়ি দিলি, আর মনে কর রাবার দিয়ে একজনের বাড়ি দিলি, কোনটা শক্ত লাগবে? লোহার বাড়িটা বেশি শক্ত লাগবে। আমরা কি জানি, লোহা। সারণীর বাম দিক থেকে ডান দিকে যতই যা ততই কি ধাতুর বৈশিষ্ট্য কি কমতে থাকে, মানে নমনীয় হইতে পারে, নমনীয় হইতে নমন তোর লোহা, টিনও একটা ধাতু, মনে কর টিনও একটা ধাতু, আবার লোহাও একটা ধাতু। কোনটা দিয়ে বাড়ি দিলে মানুষের শক্ত লাগবে? অবশ্যই লোহা দিয়ে। এই জন্য তো লোহা। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যতই যা কি ধাতুর ধর্মের পরিবর্তন হতে থাকে, কি ধর্মের বৈশিষ্ট্য হ্রাস পেতে থাকে, বুঝছস? হইছে। বুঝলে তো? এই অ্যাপসটা ভালো একটু, কয়েক পরমাণুর আকার বৃদ্ধি পায় যে কারণে মৌলের আকারও বৃদ্ধি, পরমাণুর আকার বৃদ্ধি পেলে অবশ্যই মৌলের আকার বৃদ্ধি পাবো, ঠিক আছে। আয়নিক শক্তি, গ্যাসীয় অবস্থায় কোনো এই যে আয়নিক শক্তি কাকে বলে, এটা অবশ্যই প্রশ্ন থাকবে, ঠিক আছে। এখানে সবগুলাতে একটা, আয়নিক শক্তি কাকে বলে? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণু থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ঋণাত্মক আয়ন পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি ওই মূলের আয়নিক শক্তি বলা হয়, ঠিক আছে। গ্যাসীয় অবস্থায় মনে কর এখানে কি আছে, এখানে পরমাণু আছে কয়টা, ইলেকট্রন আছে কয়টা? লিথিয়াম, লিথিয়াম দিয়ে বোঝাইতেছে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কয়টা? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। আচ্ছা, লিথিয়ামের ভিতরে মনে করি ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 3টা। প্রোটন আছে কয়টা? প্রোটন কয়টা আছে? প্রোটনও আছে 3টা। বড় হয়ে গেল কেন একটা? আচ্ছা, এখানে মনে করি দেখ, এখানেই বুঝিয়ে দেখ, মনে করি এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, ঠিক আছে। লিথিয়ামের কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। যখন লিথিয়ামের থেকে একটা ইলেকট্রন বাইর করে নেব, মানে অপসারণ, মানে কি, এই যে অপসারণ করতেছে, একটা ইলেকট্রন বাইর করে নেব, কি হবো? আচ্ছা, দুইটা থাকবো না? মোলের এক মোল, এক মোল মানে কি, ওই পদার্থটা যেভাবে গ্যাসীয় অবস্থায় আছে, তো এটা একটা এক মোল গ্যাস লিথিয়ামের, ঠিক আছে। এক মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে মূল ধনাত্মক আয়নে পরিণত করে। আমরা জানি কি যে ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি ধনাত্মক আয়নে পরিণত হয় না? হুম, হ্যাঁ। 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 সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হইলো না? ওই যখন দেখলাম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, আর এও ত্যাগ কি করতেছে, অপসারণ, মানে কি অপসারণ মানে ত্যাগ করা, ঠিক আছে। একটা ইলেকট্রন ত্যাগ করে কি ধনাত্মক আয়নে পরিণত হয়, পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মূলের আয়নিক শক্তি বলা হয়। যা সেটা মনে রাখ, পরে আয়নিক শক্তি আইব, পরে আরো পরে আসবে। আয়নিক শক্তি একটি, দেখ এই যে এমসিকিউ, আয়নিক শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম থাকতে পারে, যে আয়নিক এক শক্তি একটি কি পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, একই পর্যায়ের বামের মৌলর পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, এটা বুঝছস? হ্যাঁ, তাই বামের মৌলের পারমাণু তো বেশি এবং বেশি তো, বামের বলতে বেশি না। হ্যাঁ, এই যে আমরা তো একটু আগে পড়লাম যে কোন পর্যায়ের বাম দিক থেকে যখন যাবো তখন আস্তে আস্তে না 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 না।
আমরা তো একটু আগে বললাম যে এই ছবিটা দেখি বাম তনের ডান দিক গেলে ওটার যে ওই পর্যায়ের ব্যাসার্ধ বেশি, আর পারমাণবিক ডান ব্যাসার্ধ থেকে কমে যায় বামে না? গেলে ওটার হ্যাঁ, পড়ছি তো, ব্যাসার্ধ কমে গেল বললাম না? না। আচ্ছা। হ্যাঁ। আর এসব ডিলিট করা যায় না? এটা ভালোই আছে মোটামুটি, কয়েকদিন অভ্যাস করা লাগবে এটাতে পরে। আচ্ছা, এখানে কোনো ইয়ে আছে যেমন উদাহরণ? এই যে আমি একটু আগে কিন্তু উদাহরণ দিয়েছিলাম, মনে আছে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা, ইয়ের পারমাণবিক সংখ্যা ঠিক কি করে আস্তে আস্তে কি করে আয়নিক শক্তির মান বেশি। মানে উদাহরণ যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মধ্যে সিলিকনের আয়নিক শক্তির মান বেশি, কারণ এই মৌলের মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধর মান অপেক্ষাকৃত কম। পারমাণবিক ব্যাসার্ধর অপেক্ষাকৃত মান যদি কম থাকে তাহলে কি আয়নিক শক্তি তত কি উপরে কি বলছে একবার দেখি, বুঝলাম না। আয়নিক শক্তি একটি পর্যায়ে একই পর্যায়ে মূল্য তাকে আয়নিক শক্তি বলা হয়। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নিক শক্তির মান বাড়ে এবং আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা বুঝছস কিনা আমার বল, এই লাইনটা পর আগে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম সিলিকনের মধ্যে সিলিকনের আয়নিক শক্তির মান বেশি, কারণ মৌলগুলির মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। পক্ষান্তরে মৌলগুলির মধ্যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ মান বেশি হলে সোডিয়ামের আয়নিক শক্তির মান কম। এটা বুঝছস কিনা আগে বল। না বুঝার কি আছে? আচ্ছা, ধর কারণ কি সোডিয়ামের ব্যাসার্ধ কি বেশি, যার ব্যাসার্ধ বেশি ওর হ্যাঁ, কি কম। আস্তে আমরা কি করছি যে কম। থেকে যখন ডানের দিকে যায় তখন ব্যাসার্ধ কমে যায়, ব্যাসার্ধ কমলে কি হয় হ্যাঁ, আয়নিক শক্তি বাড়ে। ব্যাসার্ধ কমলে কি আয়নিক শক্তি বাড়ে, আর ব্যাসার্ধ বাড়লে আয়নিক শক্তি কমে, মনে রাখ। বেশ। ঠিক আছে, ভালো। গ্রুপ এ এর লিথিয়াম, সোডিয়াম এবং কপার, রুবিডিয়াম, সিগারেট ধাতুর মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম। এখানে পারমাণবিক ব্যাসার্ধের মান লিথিয়ামের কেন কম গ্রুপ এ এর, এটা বুঝছস? হার দে তো আমি কই না এনে থাকবে কি না। এটা বুঝলে মনে করুন ভালো, এল বুঝলে সমস্যা নাই, আমি বোঝাতে পারি। আচ্ছা আমি বুঝাই, সময় নষ্ট করে লাভ নাই। আমরা কি জানি একই গ্রুপের মৌলগুলা কি উপর থেকে নিচের দিকে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ কি, পারমাণবিক ব্যাসার্ধ কি বাড়তে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ কি বাড়তে থাকে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে বার কি হয়? আইন শক্তি কমায়। আচ্ছা, তাহলে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ থেকে কি বেশি না কম? অ্যালুমিনিয়াম আর সোডিয়ামের এই যে লিথিয়াম আর সোডিয়াম, আমরা কি জানি যে উপর থেকে লিথিয়াম যখন আসে তখন কি পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বৃদ্ধি পেতে থাকে। বাড়ে আচ্ছা বাড়ে। দিবা। তাহলে এখানে কার পারমাণবিক ব্যাসার্ধ কম আর কারটা বেশি, লিথিয়ামের বেশি না সোডিয়ামের? ওই লিথিয়ামের হয়েছে 3 আর তিনের দিকে সোডিয়ামের যাস কেন? 11। পার- যেহেতু পারমাণবিক সংখ্যা কম তার মানে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম, বুঝছ নাই? হ এই জিনিস হ হ বুঝলাম যে উপর থেকে যখন নিচের দিকে যায় তখন কি আস্তে আস্তে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। লিথিয়াম আছে উপরে, কি হয় উপরে সোডিয়াম আছে নিচে, তেমন অবশ্যই লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কি কম, আর সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম বেশি। আর বেশি। পারমাণবিক ব্যাসার্ধ কম হলে কি হয়,
পারমাণবিক ব্যাসার্ধ শক্তি বেশি হয়, ঠিক আছে, আয়নিক শক্তি বেশি হয়। বেশি আর ব্যাসার্ধ বেশি হলে কি হয়, ব্যাসার্ধ বেশি হলে বেশ আয়নিক শক্তি কমে, কমে। বুঝছস? তাহলে কি উপর থেকে নিচে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়। বৃদ্ধি আর বৃদ্ধি পায়। ডানের দিকে গেলে কি হয়, এই বাম থেকে ডানের দিকে, এই বাম থেকে ডানের দিকে, বাম থেকে এই বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, এদিকে এদিকে গেলে কমতে থাকে, ঠিক আছে। তার মানে কি, যে সোডিয়ামের আয়নিক শক্তি যায়, অ্যালুমিনিয়ামের আয়নিক শক্তি কি তার থেকে কম। কম কি আর বেশি। এই যে এই বেশ বেশি এই দিক থেকে উপরে এইদিকে গেলে কি আয়নিক শক্তি কমে না, এই পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। পারমাণবিক ব্যাসার্ধ কমলে কি আয়নিক শক্তি বাড়ে বাড়ে। আবার কি নিচের থেকে উপরের দিকে যখন আহে গ্রুপের, তখন কি পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়। উপরে থেকে যখন নিচের দিকে আহে তখন কি পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত, আর ব্যাসার্ধ বেশি না পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি? পটাশিয়ামের। তাহলে পটাশিয়ামের আয়নিক শক্তি বেশি না সোডিয়ামের আয়নিক শক্তি বেশি? পটাশিয়ামেরই। আবার ভুল করছে। পারমাণবিক ব্যাসার্ধ যার বেশি, ওর শক্তি কি কম, বুঝছ নাই? মনে হয় বুঝছ নাই। আচ্ছা, তোর ডান দিকে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কমতে থাকে। হাসরুবা পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, মানে হ্রাস পায়, কমতে থাকে, ঠিক আছে। উপরে থেকে আবার নিচে নামলে বৃদ্ধি পেতে থাকে। উপরে থেকে নিচে নামলে কি হয়, বৃদ্ধি পায়। বাড়তে থাকে, বৃদ্ধি হ্যাঁ। পায়। যদি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, ব্যাসার্ধ কি হয়, কমলে আয়নিক শক্তি, আয়নিক শক্তি কি হয়, বাড়ে। এটা তো বিপরীত, মনে থাকে না কেন বুঝলাম না তো। আবার যখন ব্যাসার্ধ ব্যাসার্ধ কমলে আয়নিক শক্তি বাড়ে, আর ব্যাসার্ধ বাড়লে আয়নিক শক্তি কমে। ব্যাসার্ধ বাড়লে কি হয়, আয়নিক শক্তি কমে। আয়নিক শক্তি কি কমে। একটা আর একটা বিপরীত, না বুঝাতে আমি কিছু দেই না। হ্যাঁ, আচ্ছা, এখন এখন দেখ, এখন তাহলে এখানে আছে সোডিয়াম, এখানে আছে অ্যালুমিনিয়াম, এদিক যাইতেছে। তাহলে কার পারমাণবিক ব্যাসার্ধ কম, কার বেশি? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে সোডিয়াম। সোডিয়ামের কি
বেশি না কম? এর- ই- বেশি। তার মানে কি বাম দিক থেকে ডানে যেতেছে মানে কি সোডিয়ামের বেশি, আর অ্যালুমিনিয়াম সোডিয়ামের বেশি আর অ্যালুমিনিয়াম কম। কম। আর কম। কি ওই পারমাণবিক তাহলে আয়নিক শক্তি বেশি কার? আয়নিক শক্তি তাহলে বেশি হয়েছে ইয়ার। উম, আয়নিক শক্তি ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে আয়নিক শক্তি কমে, আয়নিক শক্তি বেশি হলে ব্যাসার্ধ কমে, তাহলে সোডিয়ামের ব্যাসার্ধ বেশি আয়নিক শক্তি আর আয়নিক শক্তি কম। আচ্ছা কম। আর এটা আর এটার আয়নিক শক্তি বেশি আর ব্যাসার্ধ। ব্যাসার্ধ কম। বুঝছো? হ্যাঁ, মাথায় ঢুকছে। হ্যাঁ। কি যে আর করা যায় না, কি একটা অবস্থা। স্যার কোনো আচ্ছা ঠিক আছে। আয়নিক শক্তি বুঝছস? আর বুঝেন না হ্যাঁ। আয়নিক শক্তি কিভাবে বাড়ে কিভাবে কমে? না। যে ইলেকট্রন আসক্তি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। কইছিলাম। ইলেকট্রন আসলে গ্যাসীয় অবস্থায় কোনো এক মোল, গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে কি ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম হয় যে, এটা একটা এমসিকিউ। ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? একই পর্যায়ের বাম দিকের মৌলে পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডান দিকের মৌলে পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান কি কয়? ইলেকট্রন মান পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান কি বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। জিনিসটা বুঝছস কিনা আগে কর। হ্যাঁ বুঝছি, কি বুঝছিস? বললামই তো কেবল। ওই যে সেম কাহিনী। যদি ধর যদি ওই যে এটা। পারমাণবিক ব্যাসার্ধ যদি কি করে বাড়ে, মনে কর পারমাণবিক ব্যাসার্ধ বড় আছে, তার ইলেকট্রন আসক্তি কি কম। আর পারমাণবিক ব্যাসার্ধ কম। যদি ছোট থাকে তার ইলেকট্রন আসক্তি কি বেশি। আর এটা অবশ্যই করতে হবে, এই তার সংজ্ঞাটা মনে রাখতে হবে, ঠিক আছে? খালি সংজ্ঞা মনে রাখতে হবে না, এগুলো কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। মনে কর একটা প্রশ্ন এলো যে সোডিয়াম আর অ্যালুমিনিয়াম, ঠিক আছে, দুইটি মৌল আছে। এখন বলতে হবে যে দুইটি মৌলের ব্যাখ্যা করো কোনটির ইলেকট্রন আসক্তি কম এবং কোনটির ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে কিভাবে ব্যাখ্যা করবি? ব্যাখ্যা কর। এই যে এনে এটা সোডিয়াম না, হুম। এর হইছে বেশি। সোডিয়ামের গ্রুপ একের না। এইভাবে না, এইভাবে না, আমি বলি শুন। সোডিয়াম যেহেতু সোডিয়াম যেহেতু পর্যায় সারণী 3 নম্বর পর্যায়ের প্রথম মৌল, ঠিক আছে, তাই হুম। এর এর পারমাণবিক ব্যাসার্ধ কি বেশি। এবং বেশি। অ্যালুমিনিয়াম যেহেতু অ্যালুমিনিয়াম যেহেতু ওই পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ের 13 নম্বর মৌল, এটা হচ্ছে 11 নম্বর পারমাণবিক ভর সমৃদ্ধ মৌল, আর 13 নম্বর, তাই তার কি পারমাণবিক ব্যাসার্ধ কম। কারণ কারণ কম। কেন? আমরা জানি যে পর্যায় সারণীর বাম দিক থেকে
ডান দিকে গেলে পারমাণবিক কি হয়, কমে যায়। কমতে থাকে। তো সে আমরা বলতে পারি সোডিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি, কারণ অ্যালুমিনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম। বুঝতে পারছস? প্রশ্ন কিন্তু এইভাবে হুম। টেকনিক্যাল, বুঝা? হ্যাঁ, বুঝা গেছে। এগুলা হুবহু আইব এরকম না, প্রশ্নগুলো আসবে এইভাবে, এইখান থেকে এইভাবেই প্রশ্ন আইব। আমি গাইড করলে আর দেখতে পারবি। কি কইছে, দেখ কাজ দিয়ে দিছে, দেখছস সমস্যাগুলো দিছে বাইর করতে, যে কোনটার আমি যেভাবে বলছিলাম ওইভাবে বাইর করতে হবে। যে কোনটার বোরন, ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্ক্যান্ডিয়াম, তারপর কি এটা কি উম, বি এ এবে বিয়েতে কি, যাই হোক বেরিলিয়াম না কি জানি একটা আছে, স্ক্যান্ডিয়াম। এখন কোনটার পারমাণবিক আসক্তি, কোনটার কম কোনটার বেশি, এটা বাইর করতে পারবি? খেয়াল। আচ্ছা আমি যাই, বাদ দে, বইগুলি লাভ নাই, বইয়ের মধ্যে পাবি না এটা। এর জন্য কি পর্যায় সারণী এমন ভাবে পড়তে হইব যে সব প্রশ্ন পর্যায় সারণী দিয়ে। তোর কি বুরিয়াম, ঠিক আছে, বুরিয়াম তো, বুরিয়াম কয় নাম্বার পর্যায়ের মৌল? পর্যায় যদি মনে না থাকে, বুরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বুরিয়ামের পারমাণবিক সংখ্যা শিখছস? বুরিয়ামের পারমাণবিক সংখ্যা 4, ঠিক আছে। হ্যাঁ, তার মানে হুম। বুরিয়াম কোন পর্যায়ে আছে? বুরিয়াম 2 নম্বর পর্যায়ে আছে। তো 2 নম্বর পর্যায়ের কত নম্বর মৌল? 2 নম্বর মৌল। 2 নম্বর মৌল কি হবে? যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরিয়াম, ঠিক আছে, 2 নম্বর মৌল, 2 নম্বর মৌল। এখন 2 নম্বর মৌল হওয়াতে কি, আচ্ছা সমাধান দিয়ে দিছে। 2 নম্বর মৌল হওয়াতে কি আর পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ঠিক আছে। পর্যায়গুলোর মধ্যে 2 নং গ্রুপের সবই 2 নং গ্রুপের মৌল, এই দেখ সবই কিন্তু 2 নং গ্রুপের মৌল। এই যে বোরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্কেরিয়াম, বালাডিয়াম মনে হয়, ঠিক আছে, সবই 2 নম্বর গ্রুপের মৌল। আমরা কি পড়ছি একটু আগে, যে একই গ্রুপের মৌল যখন কি হয়, উপরের থেকে নিচের দিকে আসে। নিচে। এখানে আছে বেরিয়াম, তারপরে কি আছে ক্যালসিয়াম, এখানে এই নাই, ম্যাগনেসিয়াম আসলে নাই। তারপর কি স্ক্যান্ডিয়াম, বালাডিয়াম, এটা কি ম্যাঙ্গানিজ, ঠিক আছে, ম্যাঙ্গানিজটা দিচ্ছে লাস্টে। ম্যাঙ্গানিজ হবে কি এই যে এই জায়গায়, ঠিক আছে। এগুলোর মধ্যে হুম। একই মৌলের বেরিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম। পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম কেন? কারণ আমরা জানি একই গ্রুপের উপরের থেকে, একই গ্রুপের উপরের যে মৌলটা থাকে তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, আস্তে আস্তে নিচে নামতে থাকলে বৃদ্ধি হতে থাকে। তার মানে এই গ্রুপের বৃদ্ধি পায়। ব্যাসার্ধ সবচেয়ে কম কার? বেরিলিয়ামের। বিই। হুম, হ্যাঁ। আচ্ছা, এগুলোর সংজ্ঞাগুলো শিখে নেস, কোনটার কি সংজ্ঞা। ইলেকট্রন কি, ইলেকট্রনের মান সবচেয়ে বেশি, আবার সবচেয়ে নিচের কোনটা আছে, রেডিয়াম না কি জানি, আর বেশা সবচেয়ে নিচে যেটা থাকে কি হয়, তার অবশ্যই তার বেশি, মান সব। পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তাই জন্য তার ইলেকট্রন শক্তির মানও সবচেয়ে কম। এগুলোই আসবে, ঠিক আছে, এইভাবেই প্রশ্ন আইব। আচ্ছা, এই যে সমস্যা আরেকটা দিয়েছে, এটা আমি সমাধান হবে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এদের মধ্যে ইলেকট্রন আসক্তির মান কার, মান নির্ণয়, মান কম কম কার, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে পর্যায়ের কি পর্যায়ে, সোডিয়ামের এই বাম দিক থেকে ডান দিক গেছে, পর্যায়ের সামনে দিকে খেয়াল করে বুঝতে পারবি। দেখ দেখ বইটা খেয়াল কর আর পর্যায়ের সামনে খেয়াল কর। সোডিয়ামের পরে কি ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের পরে কি অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন। তার মানে কি বাম থেকে ডানের দিকে গেছে, আর বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ, কমে। হ্যাঁ, পারমাণবিক বাম থেকে ডানের দিক দিয়ে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, তার মানে এখানে পারমাণবিক ব্যাসার্ধ কম কার?
SI সিলিকন। সিলিকন, সবচেয়ে সিলিকন, তার মানে কি কি কইছে, সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। এই যে দেখ, এদের মধ্যে এই মৌলগুলোর মধ্যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, জন্য সোডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম বের করতে, সবচেয়ে বেশি বের করতে, কারণ সোডিয়ামের ব্যাসার্ধ বেশি এবং সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, এর জন্য সিলিকনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। না বোঝার কিছু নাই এগুলো, বুঝছস? তাই তো। হ্যাঁ, এগুলা এগুলা প্রশ্ন কিন্তু এইভাবেই থাকবে বইয়ের ভিতরে। এরকম একটা এতে কি থাকবে জানো, যে একটা পদ্মের সামনে ছবি দেওয়া থাকবে, এরকম পদ্মের সামনে একটা এরকম ছবি দেওয়া থাকবে, এরকম ছবি দেওয়া থাকবে, যে কোনো, শুধু এইটা না, মনে করো অন্য একটা দেওয়া থাকলো, অন্য একটা দেওয়া থাকলো, সোডিয়াম লিথিয়ামের গ্রুপে দেওয়া থাকলো, লিথিয়ামের পরে কি বেরিলিয়াম, লিথিয়ামের পরে কি বেরিলিয়াম না, হুম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন গ্যাস, এরকম দেওয়া থাকলো, অক্সিজেন, যে এই কয়টা ক্লোরিন। মৌলের মধ্যে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এবং কার সবচেয়ে কম। অবশ্যই ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে কার, লিথিয়াম, কারণ যে প্রথম অবস্থান করতেছে, এবং আর হবো ফ্লোরিনের। এর কোনো ইলেকট্রন আসক্তি নেই, কারণ এগুলা কোনো দিন কোনো কাজে লাগে না, এগুলা কি নিষ্ক্রিয় গ্যাস, এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। কেন নিষ্ক্রিয় গ্যাস কেন বিক্রিয়া অংশগ্রহণ করে না? কারণ তাদের শেষ কক্ষপথে কি 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। ইলেকট্রন বিন্যাস করলে দেখবি ওদের শেষ কক্ষপথে কি 8টা ইলেকট্রন, যে কোনো ভাবে 8টা আটটা। ইলেকট্রন পূর্ণ হয়েছে, ঠিক আছে? এর জন্য ওরা, ওদের সাথে কোনো হিসাব নাই, হিসাব হচ্ছে এর বাকিগুলো। আচ্ছা, ঋণাত্মকতা, দ্বিবন্ধন কাকে বলে এটা জানোস? সমযোজী না। নাই নাই নাই, বই করে লাভ নাই, বই তালাশ করে লাভ নাই। পড়া না। সমযোজী বন্ধনে প্রশ্নটা লিখে রাখ ওই জায়গায় সাইডে, সমযোজী বন্ধন কাকে বলে। সমযোজী বন্ধন কাকে বলে? লিখছি। লিখে দেবো নাকি পরে গুগল তে লিখবি? না, পরে লিখে রাখ গুগল দিয়ে। যে বলে দিই, যে রাসায়নিক বন্ধনে দুই বা ততোধিক পরমাণু নিজে একে অপরের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে তাকে কি সমযোজী বন্ধন বলে। যেমন যেমন আমরা সমযোজী বন্ধনে একটা উদাহরণ যদি দেই, যে সোডিয়াম এবং ক্লোরিন কি করে, এরা কি করে একে অপরের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে না, ভাগাভাগি করে না। তো একটা পাত্রে, এখানে এই পাত্রের ভিতরে আমি কি করলাম, সোডিয়াম রাখলাম, আর পাশাপাশি ক্লোরিন রাখলাম। যেহেতু ক্লোরিনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? লাস্ট। ক্লোরিনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? 7টা। এটা মনে থাকে না কেন? হ্যাঁ, আর সোডিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। অবশ্যই সোডিয়াম একটা সাইডে দিব, আর ইলেকট্রন, আর ক্লোরিন কি করবো, একটা এই গ্রহণ করব। গ্রহণ করব। এই ইলেকট্রন আদান প্রদানের প্রক্রিয়াকে কি বলা হয়? সমযোজী বন্ধন বলা হয়। দেখিস, ঠিক আছে? ওই এই যে সিএল, এটা হচ্ছে কি ক্লোরিন। ক্লোরিন, হ্যাঁ, এগুলো ওই মনে থাকে না কেন আমি বুঝলাম না তো, এতবার পড়াইতে তারপরে মনে থাকে না। আচ্ছা, সমযোজী বন্ধন কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে আমাদের বিক্রিয়ার আগে সমযোজী বন্ধন করে। সমযোজী বন্ধন সাধারণত কোণের মধ্যে হয়, কিসের মধ্যে হয়? অধাতুর মধ্যে হয়, ঠিক আছে? এটা হলে এটাই সমযোজী বন্ধন, এগুলো কিন্তু সামনে পড়া আছে। আচ্ছা, যখন দুইটি যখন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, যখন দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর
পরমাণুর বন্ধনের পরমাণু বন্ধন ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তড়িৎ ঋণাত্মকতা একটা কি পর্যায়বৃত্ত। হ্যাঁ, একই পর্যায়ের বাম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ এবং ডান মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ এই সেম কাহিনী। ঠিক আছে, তোর এইখানে একটা জিনিস বোঝার আছে যে যখন দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, অণুতে পরিণত কখন হয় এটা বুঝাস? সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত কখন হয়? যখন আয়নিক হয়ে যায়, না। পরিণত হয়। তোর এই জিনিসটা ধর সবসময় কি সোডিয়াম আর ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। এরা যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তখন সোডিয়াম এবং ক্লোরিন এরা এমনি থাকলে তো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কিন্তু কি করতে হবে, যখন আয়ন নিতে হবে, হ্যাঁ একটা ইলেকট্রন কি করবো, ত্যাগ করে প্লাস হবো, আর হ্যাঁ একটা ইলেকট্রন গ্রহণ করে কি মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস। তখন কি একে অপরে হ্যাঁ ইলেকট্রন ত্যাগ করার জন্য প্রস্তুত। মনে করি এর ইলেকট্রন একটা বেশি মানে নিষ্ক্রিয় হতে চায়, হ্যাঁ, তারটা ইলেকট্রন পূরণ করার লাগে একটা ইলেকট্রন হ্যাঁ ত্যাগ করতে কি প্রস্তুত। ঠিক আছে, আবার পরেরটা গ্রহ। পরেরটা গ্রহণ করার জন্য প্রস্তুত। একে অপরে নিজের দিকে যদি আকর্ষণ না করে, আরো আকর্ষণ যদি না করে, তাহলে কি গ্রহণ করতে পারবো বা ত্যাগ করতে পারবো? হ্যাঁ যখন আকর্ষণ করবো এ অনেক মলটা কি করবো, ত্যাগ করবো। ঠিক আছে, এটাই কথা যে সমযোজী, এইটা কি একটা সমযোজী বন্ধন বিক্রিয়া। এই সমযোজী বন্ধন বিক্রিয়া মানে দুইটাই অধাতু বিক্রিয়া মানে কি হয়? সমযোজী বন্ধন বিক্রিয়া হয়। ঠিক আছে, সোডিয়াম এই অবস্থায় থাকে, অধাতু অবস্থায় আছে। যখন একটা ইলেকট্রন ত্যাগ করবো তখন কি সোডিয়াম ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, পর্যায়ের বামে এই যে বাকিগুলো সেম একই কাহিনী বুঝিয়ে দেয়। মূল সোডিয়াম পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কি, ঋণাত্মকতার মান সবচেয়ে কি, কম। তড়িৎ ঋণাত্মক মান সবচেয়ে কম কেন, আর ক্লোরিন সবচেয়ে বেশি কেন? কারণ কি, বাম দিক থেকে ডান দিকে গেলে সোডিয়াম প্রথমে, ওটা কম, সোডিয়ামের কমতে থাকে। পারমাণবিক পারমাণবিক কি ব্যাসার্ধ কি বেশি জন্য এর ঋণাত্মকতার মান সবচেয়ে কম। আর ক্লোরিনের পারমাণবিক পারমাণবিক ব্যাসার্ধ কি দেখ, ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ দেয় তো, ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ একবার লাস্টের দিকে, এটা সর্বপ্রথম আর এটা একদম লাস্টে, এটা সবচেয়ে কম। কম। হুম। হয়ে গেল, আল্লাহ, এক ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর 5-7 মিনিট দেখি, আর কই পৃষ্ঠা আছে একটা? আরে এটা দেখ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখ, ক্ষার ধাতু। এই দেখ ক্ষার ধাতু, দেখ পর্যায় সারণী গ্রুপ একের মৌলগুলো কি কি? গ্রুপ একের আছে মনে নাই তা? উপরে আছে কি? উপরে আছে হাইড্রোজেন, হাইড্রোজেন, নিচে কি লিথিয়াম, লিথিয়াম, তার নিচে আছে কি লিথিয়াম, লিথিয়াম, পটাশিয়াম। পটাশিয়ামের পরে আছে রুবিডিয়াম, হ্যাঁ তারপর রুবিডিয়াম একটা লাগবে সিজিয়াম। না, জাস্ট পটাশিয়ামের পরে মনে রাখলে হবে, পটাশিয়াম পর্যন্ত মনে রাখলে হবে। ওই এমনি দিস, রুডি। রুবিডিয়াম মনে রাখিস, তারপর রুবিডিয়াম, সিজিয়াম এবং ফানসিয়াম ক্ষার ধাতু বলে, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। এই 6টি মৌলের প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয় এবং হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে। এদেরকে বলা হয় কি? ক্ষার ধাতু। ঠিক আছে, ক্ষার ধাতু বা অ্যালকালাইজ মেটাল, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা প্রশ্ন কিন্তু, ক্ষার ধাতু। এরপর আমরা প্রশ্ন করতে গেলে বুঝতে পারবো, প্রশ্নের প্যাটার্ন কিন্তু অন্যভাবে থাকবো, মানে জাস্ট একটু ঘুরায় থাকবো, এরকমই থাকবো, কঠিন না।
বই যদি ভালো করে বোঝা যায় তো মৃৎক্ষার ধাতু কি বলছিলাম যে 2 নং গ্রুপের মৌলগুলো আছে তাহলে এগুলো কি মৃৎক্ষার ধাতু বলছিলাম 2 নং গ্রুপের মৌলগুলো কি এই 2 নং গ্রুপের যত মৌলগুলো খালেদা। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো মৃৎক্ষার ধাতু ঠিক আছে এগুলো আছে মৃৎক্ষার ধাতু হুম। মনে রাখতে হবে হিরাইস কোনটা মৃৎক্ষার ধাতু কোনটা ওইখানে মুদ্রা ধাতু ঠিক আছে এই যে মুদ্রা ধাতু এগুলো হচ্ছে কি গ্রুপ গ্রুপ 11 এর মৌলের 4টি মৌল আছে সিলভার ঠিক আছে এই দেখ এইগুলো যে সব গ্রুপ 11 গ্রুপ 11 কপার গোল্ড কপার তারপরে কি এলো এটা কি সোনা তারপরে এটা কি অ্যালুমিনিয়াম এই দেখ মুদ্রা ধাতু গ্রুপ 11 কি আছে? মুদ্রা ধাতু গ্রুপ এগুলো মুখস্থ করা আছে ঠিক আছে হ্যালোজেন মৌল কাকে বলে গ্রুপ 17 তে 6টি মৌলকে হ্যালোজেন মৌল বলা হয় এটা অবশ্যই পড়তে হবে হ্যালোজেন মৌল কাকে বলে হ্যালোজেন মৌল কয়টি এইগুলো সব পড়তে হবে এই পর্যন্ত এসব মৌলকে এক্স দ্বারা প্রকাশ করা হয় হ্যালোজেন মৌল কি দ্বারা এক দ্বারা প্রকাশ করা হয় হ্যালোজেন মৌলে হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী মৌল এবং মূল উৎস হলো সমুদ্র খুবই ইম্পর্টেন্ট লবণ। হ্যালোজেন মৌল কি হ্যালোজেন মৌল কোনগুলা পর্যায় সারণী গ্রুপ 17 অবস্থিত মৌল যে সবটি মৌল নাম মুখস্থ করতে হবে এবং এই মৌলগুলা কি লবণ উৎপাদনকারী মৌল এখন যদি প্রশ্ন আসে যে হ্যালোজেন মৌলের মূল উৎস কোথায় সমুদ্র ঠিক আছে প্রত্যেক কিন্তু এখানে লবণ। সব প্রশ্ন কিন্তু বইয়ের মধ্যে থাকে এগুলো হচ্ছে লবণ উৎপাদনকারী মৌল ঠিক আছে এদের কি দ্বারা প্রকাশ করা হয় এক্স দ্বারা প্রকাশ করা হয় এখানে আছে প্রশ্ন আছে হ্যালোজেন মৌলকে কি দ্বারা প্রকাশ করা হয় এক দ্বারা প্রকাশ করা হয় হ্যালোজেন মৌলের সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত এই যে হ্যালোজেন মৌলের সাথে ধাতু যুক্ত হয়ে কি লবণ গঠিত হয়? বলতে পারবি সোডিয়াম কি একটা ধাতু না আর ক্লোরিন কি একটা হ্যাঁ। ক্লোরিন কি একটা হ্যালোজেন ধাতু হ্যালোজেন। না সোডিয়ামের সাথে সোডিয়াম ধাতু আর ইয়ের সাথে মিললে এই ক্লোরিনের সাথে মিললে কি হয় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড মানে কি? খাবার লবণের সঙ্গে যদি হয় NaCl2 Cl ঠিক খাবার আছে লবণ। এইভাবে এইগুলো সব কটার সাথে যে কোনো একটা ধাতু বিক্রিয়া কি করে কি লবণ উৎপাদন করে এই যে বলছে কি সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে NaCl এরকম দিলে 2 দেওয়া লাগবে না কাজের লাগবে নিজেরাই এই যেহেতু দুইটা অণুতে দুইটা দ্বিমৌল নিজেরাই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অণু তৈরি করে সোডিয়াম ক্লোরাইড এর জন্য তো 2 দেওয়া লাগে নিজেরাই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে অন্য কাছে কোনো নেয় না না বোঝার কোনো কিছু নাই তারপরে কই নিষ্ক্রিয় গ্যাস এই যে আনাইছে পর্যায় সারণী গ্রুপ 8 তো করছি না। নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে গ্রুপ 8 যা আছে নিষ্ক্রিয় গ্যাস অবস্থান্তর মৌল পর্যায় সারণী 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপ পর্যন্ত অবস্থান্তর মৌল 3 নং গ্রুপ থেকে কোনগুলো আছে 3 নং গ্রুপ থেকে একদম এই যে 12 নম্বর গ্রুপগুলো কি এগুলো যে অবস্থান্তর মৌল শুধুমাত্র এইখানে 11 নম্বরটা আছে মুদ্রা ধাতু ঠিক আছে এটা মনে রাখতে হবে 3 থেকে 12 পর্যন্ত কি অবস্থান্তর মৌল মাঝখানে অবস্থান্তর মৌলের মধ্যে একটা কি মুদ্রা ধাতু অবস্থান্তর। ঠিক আছে? এখন কাজ ক্যালসিয়ামকে মৃৎ কেন বলা হয় ঠিক আছে সমাধান ক্যালসিয়াম বিভিন্ন যৌগের মাটিতে পাওয়া যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই একটা জিনিস খেয়াল করবে ঠিক আছে যে যদি ক্ষার বা কি হাইড্রোক্সাইড থাকবো ঠিক আছে এরকম যখন থাকবো মনে করবে এটা ক্ষার মানে OH আর যখন থাকবো যার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি ওইখানে শুধু হাইড্রোজেন থাকবে অ্যাসিড চেনার উপায় কি যে অবশ্যই এখানে হাইড্রোজেন আছে অন্য একটা মৌলের সাথে ঠিক আছে আর ক্ষার চেনার সময় কি হাইড্রোক্সাইড থাকবে এরকম এরকম এই যে বুঝছো এর আগে পড়ছি। আচ্ছা বই থেকে কিন্তু প্রশ্ন আসবে প্রশ্ন কিন্তু বইয়ের বাইরে নাই হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এটা পড়িস পর্যায় সারণীর সুবিধা এগুলো পড়ে নিস রাসায়ন পাঠ সুবিধা 18টি মৌল এগুলো পড়ার জন্য জাস্ট আর কিছু না না পড়লে বুঝিস নতুন পরিষ্কার 18টি গ্রুপ অবস্থিত এগুলো পড়া গবেষণার ক্ষেত্রে পর্যায় সারণীর একই গ্রুপে মৌল একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে এই যে একই গ্রুপের মৌল কি বলছিলাম একই ধরনের রাসায়নিক যেমন গ্রুপ 17 ক্লোরিন বোরন
গ্যাস হাইড্রোজেন করে কি হাইড্রোফ্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে এটা কি জানে দেখ দেখ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি হয়, হাইড্রোজেনের সাথে অ্যাসিড উৎপন্ন করে। এগুলো মূলত এক একটা অ্যাসিড, ঠিক আছে। জাস্ট দেখিস যে পটাশিয়াম একই গ্রুপের মৌল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন গ্যাস, সরি গ্যাস হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করে। এগুলো কিভাবে কিভাবে কোনটার সাথে কি বিক্রিয়া কি গ্যাস উৎপন্ন করে এই নামগুলো একটু দেখিস বিকেল থেকে। আবার উৎপন্ন গ্যাস যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে হাইড্রোক্লোরিক গ্যাস, এই যে কাহিনীটা বলি এখন দেখ। প্রথমে কি তোর ফ্লো সরি তোর হাইড্রোজেন আর কি ক্লোরিন, ক্লোরিন কত নাম্বার গ্রুপের? 17 নম্বর। হাইড্রোজেন কত নাম্বার গ্রুপের? ঠিক আছে। বিক্রিয়া করে কি হয়? দুইটা বিক্রিয়া করে কি হয়? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক গ্যাস, প্রথমে গ্যাস উৎপন্ন, আগে অ্যাসিড হয় না, এরকম গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটা যখন পানিতে দ্রবীভূত, দ্রবীভূত মানে কি পানির সাথে মিশে তখন কি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন। এই জন্য আমি বলছিলাম যে এইচ এইচ থাকা মানে কি, হাইড্রোজেন থাকা মানে এটা কোনোভাবে কোনো সাথে গ্যাসের সাথে সম্পর্ক, ঠিক আছে। আর এইচ থাকলে কি ক্ষারের, ঠিক আছে। যেটা ক্ষার নাই সেটা কিভাবে বুঝবো, যদি থাকে তাহলে এটা অবশ্যই ক্ষার। আর এইচ থাকলে আবার ওই গ্যাসগুলো পানিতে দ্রবীভূত হয়ে যায়। পানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন পানিতে দ্রবীভূত হয়ে যায় না, বলতে যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন পানিতে দ্রবীভূত হয়ে কি হয়, এ দেখ হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়ে গেল হাইড্রোক্লোরিক গ্যাস, মানে কি লিকুইড। এ কিউতে কি বোঝায়? লিকুইড, ঠিক আছে। সরি গ্যাস, অ্যাসিড 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 কেডা আইছে? তাসমিন। তাসমিন, এস সি এল। আচ্ছা বিক্রিয়াগুলো আরো দেখতে হবে যে এটা কিভাবে বিক্রিয়া হইলো, কোনটার সাথে কি বিক্রিয়া করে, ঠিক আছে। এটা দেখবো পরে, এগুলা এগুলা জাস্ট দেখ। হুম, হয় তাসমিন ওই আয় হাইড্রোক্লোরিক। এগুলা হ্যালোডাইট অ্যাসিড। হ্যালোডাইট অ্যাসিড সময় যে কোনো কার্বন লবণের সাথে বিক্রিয়া করে। হ্যালোডাইট অ্যাসিড কোনগুলা? এই যে এগুলা মনে রাখতে হবে, এগুলা হচ্ছে কি হ্যালোডাইট অ্যাসিড। এই অ্যাসিডগুলা কি হ্যালোডাইট অ্যাসিড, এগুলা কিন্তু আসতে পারে সাইড দেয়া থাকলে। এটা কি বলতে হবে, কি অ্যাসিড? হ্যালোডাইট অ্যাসিড, ঠিক আছে। এরকম মনে রাখতে হবে। হ্যালোডাইট অ্যাসিড কি এর সাথে বিক্রিয়া করে? লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, ক্যালসিয়াম কি কার্বনেটের সংজ্ঞা কি? এই যে বিক্রিয়াটা দেখ, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সংজ্ঞা CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে কি বিক্রিয়া করে? কি বিক্রিয়া করছে? হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এইচএফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড, 2 মোল হাইড্রোফ্লোরিক অ্যাসিড আর 1 মোল ক্যালসিয়াম বিক্রি করে কি হয়েছে? কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। দেখ প্রথমে কি ক্যালসিয়াম কি এর সাথে বিক্রিয়া করছে? ক্যালসিয়াম, এটা যেহেতু ক্যালসিয়াম বিক্রি করছে এটার সাথে, বিক্রিয়াগুলো একটু দেখতে হবে মনে, কোনটার সাথে কি দেখতে হবে। এই বিক্রিয়াটা মনে রাখ যে বিক্রিয়া আমি দেখবো। আচ্ছা উৎপন্ন করে। আবার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হচ্ছে ধাতু। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, বিক্রিয়া করে, ঠিক আছে। এখানে হচ্ছে কি ক্যালসিয়াম হচ্ছে কি একটা ধাতু, ওর সাথে বিক্রিয়া, এই ধাতু কার সাথে বিক্রিয়া করে? অধাতু ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে। তাহলে কি এই দেখ, সরি আবির কই? আচ্ছা দেখ, এই ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করে? অধাতু 2H না, ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন হইলো? ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরিন। আর কি বাকি থাকলো কি এখানে? আর বাকি কি
এটার সাথে সি উৎপন্ন করে এলাম। ও বাই আছে ও বাতাসে এইচ কার্বন আর রাখবে টু থেকে এই এখান থেকে এখানে দুইটা এইচ আছে না, হ্যাঁ দুইটা এইচ নে, দুইটা এইচ থাকলো আর এখান থেকে একটাই নে, ও বাতাস ও বাত তাহলে কি এইচ টু ও কি এইচ টু হইলে কি একটা পানি উৎপন্ন হইলো, আর এখানে শুধু কার্বন ডাই অক্সাইড ধরে থাকে, ঠিক আছে। আমরা তো এরকম উৎপন্ন করতে পারবো না তার হুম থ্রিও এরকম তো পৃথিবীতে কোনো মৌল নাই। আমার খেয়াল রাখতে হবে এরকম এইখান থেকে কয়টা কয়টা অণু নিলে যাতে একটা মৌল উৎপন্ন, ঠিক আছে, ওইভাবে পারা লাগবে। তার যে এখানে এইখানে আছে তিনটা অক্সিজেন পরমাণু আছে, আমি একটা আর এখানে দুইটা হাইড্রোজেন আছে, দেখি একটা পানি হয়ে যায় কারণে এরকম তো একটা হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড এই যে এরকম, ঠিক আছে, বুঝছাস। এটা দিয়ে একটু পড়ায় মজা পাওয়া যাইতেছে, কালকের ওটা একটা কি একটা অবস্থা আছে সকালবেলা। ক্যালসিয়াম কার্বনের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ ক্যালসিয়ামের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন কিভাবে দেখি। আমরা প্রথমে গেছি কি যে অবশ্যই কার সাথে বিক্রিয়া করব, ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে কি অধাতু। ক্যালসিয়াম ক্লোরিন উৎপন্ন হইলো বিক্রিয়া করে, আর কি উৎপন্ন হইলো ধাতু তারপর এখানে এখানে থাকলো কি তিনটা অক্সিজেন থাকলো একটা কার্বন থাকলো, ও কি করি তাহলে এখানে এখানে দুইটা কি থাকলো দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন থাকলো, দুইটা হাইড্রোজেন আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। কি নিলাম তাহলে উৎপন্ন ক্যালসিয়াম একটা ধাতু বিক্রিয়া করলো কার সাথে দুইটা পরমাণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, আচ্ছা। তারপরে কি থাকলো, তারপরে এখানে থাকলো কি কার্বন থাকলো আর দুইটা কি অক্সিজেন তিনটা অক্সিজেন থাকলো, আর এখানে শুধু থাকলো যেহেতু এটা ক্লোরিন আমরা নিয়ে থাকলো হাইড্রোজেন থাকলো, হাইড্রোজেন পরমাণু আমরা এই পাশ থেকে এই পাশে দুই বানালাম পরমাণু, ঠিক আছে। এটা বিক্রিয়ার সাথে লেয়া এরকম এই জিনিসটা খারাপ দেখা যায়, খারাপ দেখা যায় না, এই জন্য কি করছে সোজা সোজা এরকম দুইটা এটাও দুইটা, বুঝছাস। ঘাবড়ানোর কিছু নাই যে এটা সামনে আসলে এনে কেন চলে, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে, থাকে না। থাকে না ওটা মিল্ক মানে যাতে ঠিক দেখা যায় জিনিসটা ভালো দেখা যায় জানি একটু হ্যাঁ তা বসাইছো এখন এখন এখান থেকে একটা অক্সিজেন নিলে আমরা একটা পানি বের যেতেছে আর কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নিলে দুইটা কার্বন ডাই অক্সাইড তৈরি করলে শেষ, বিক্রিয়া কিন্তু সহজ। এগুলো বুঝতে বুঝে বুঝে পড়তে হবে, খালি মুখস্থ করার কোনো দাম নাই, মুখস্থ মনে থাকে না বিক্রিয়ার উপর থেকে 17 নং গ্রুপ এবং মৌলের বিক্রিয়া প্রদর্শন করে 2 নং-এ ক্যালসিয়াম এর ধর্ম ক্যালসিয়াম একই ধর্ম এবং বিক্রিয়া প্রদর্শন করে। ওই ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম দিয়ে যেমন বিক্রিয়া করছি, ম্যাঙ্গানিজ দিয়ে একই বিক্রিয়া করলাম, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ক্লোরাইড উৎপন্ন হলো। ক্যালসিয়াম ক্লোরাইড কি, ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু একটা লবণ, ঠিক আছে। তার মানে ওই যে 17 নম্বর গ্রুপের যতগুলো মৌল আছে, ঠিক আছে, এই 17 মৌল আছে এগুলা কি হ্যালোজেন মৌল, ঠিক আছে। এগুলা যে কোনো মৌলের সাথে বিক্রিয়া করলে ওইটা কি লবণ, যে কোনো একটা উৎপন্ন, তাহলে কি এখানে একটা লবণ উৎপন্ন হয়েছে না, ক্যালসিয়াম ক্লোরাইড। যে কোনো জিনিসের সাথে যদি ওই ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি হয়, লবণ হ্যাঁ নাকি সোডিয়াম ক্লোরাইড একটা লবণ হয়, আর ক্যালসিয়ামের সাথে লবণ ক্যালসিয়াম ক্লোরাইড ক্লোরিন লবণ হয়। ম্যাঙ্গানিজ ক্লোরাইড এটাও একটা লবণ। এই বিক্রিয়াটা কিভাবে করছে এটা করতে পারবি, ম্যাঙ্গানিজের সাথে যে বিক্রিয়া করছে এল এই যে এই পাশে এই যে ম্যাঙ্গানিজ এম কি জি একটা নিচে ধাতু, ঠিক আছে। ম্যাঙ্গানিজ ধাতু অবশ্যই কি অধাতুর সাথে বিক্রিয়া করবে আগে, ঠিক আছে। ও ধাতু বিক্রিয়া কি ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা, আর এখানে ক্লোরাইড আছে কয়টা দুইটা,
একটা তারপর দুটো ওটা একটা বিক্রিয়া শেষ, এখানে কি থাকলো, এখানে CO3 ঠিক আছে, এখানে কার্বন এটা আমরা, আর এখানে দুইটা অক্সিজেন থাকলো, দুইটা অক্সিজেন আমরা এখানে নিয়ে নিলাম, আর কি একটা নিলে কি হবো, একটা অক্সিজেন নিলে পানি হবে, বাকিটাকে কি শুধু কার্বন ডাই অক্সাইড, শেষ। এখানে না বোঝার কোনো কিছুই নেই, খুবই সহজ জিনিস। অধ্যায় তো আর কিছু থাকতে হবে না, এরপর দেখুন সৃজনশীল কি আছে, ঠিক আছে। প্রতি সপ্তাহে কমপক্ষে শুক্রবারে একটা অধ্যায়, আর শনিবারে পদার্থের একটা অধ্যায়, তারপরে পরে রিভিশন। এই যে কি আছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন এবং শনাক্তকরণ, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম কার্বনেট, যে কিভাবে কিভাবে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে উৎপন্ন করে, এই যে এটা হচ্ছে তোর পরীক্ষা দেখতে হবে, এগুলো ল্যাবে দেখতে হয়, ঠিক আছে। একটি গুলতি ফ্লাক্স কি কি নেওয়া লাগবে, এগুলা তো এই পরীক্ষা, এগুলা মূলত কার্য পদ্ধতি, এই যে এগুলো ল্যাবে করাইতে হয়, ঠিক আছে। এগুলো তোর মূলত প্র্যাকটিক্যালের জন্য কার্বন ডাই অক্সাইডের পরীক্ষার ধর্ম মোটামুটি শেষ, এখানে এগুলা দেব অনুযায়ী। আচ্ছা, আধুনিক প্রদর্শনের মূল ভিত্তি কি, পারমাণবিক আধুনিক ভিত্তি পারমাণবিক সংখ্যায় হ্যাঁ। আচ্ছা, এই যে দেখ, পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, ঠিক আছে। তাহলে কোন গ্রুপে অবস্থিত, আমরা জানি যে ডি আর এস থাকলে কি হয়, ডি আর এস থাকলে কি হয়, শুধু ওই দুইটাই যোগ হয়, ঠিক আছে। তাহলে কত আছে, 5। দিয়া বুঝছ নাই, ডি আর এস থাকলে শুধু ওই দুইটা কি, তাহলে 5 না হ্যাঁ, ডি আর এস থাকলে শুধু ডি আর এস যোগ হয়, আর যদি এস যোগ হবো কি হয়, এস পি থাকলে তাও যোগ এই দুইটা যোগ হবো, 10 যোগ করা লাগবে, বুঝছস। হ্যাঁ শেষ, না বুঝার কিছু নাই। কি নিচের সারণী 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। পর্যায় সারণী কোন মৌলটি, পর্যায় সারণী কোন একটি গ্রুপে অখণ্ডিত অংশ, অখণ্ডিত, এক্স ওয়াই এখানে এক্স এবং ওয়াই প্রতীক প্রচলিত মৌলের প্রতীক নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে কি আছে, এক্স মৌলটি কোন পর্যায়ে, দিছে এক্স ভোর দিয়ে মৌলটি, থইছে না আচ্ছা এগুলো হচ্ছে পর্যায়ে, এক্স কি বলছে, এক্স মৌলটি পারমাণবিক পারমাণবিক সংখ্যার, এনে শুধু পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে পারমাণবিক সংখ্যা কি করবো, পারমাণবিক সংখ্যা যে পারমাণবিক সংখ্যা দিয়ে অণু পর্যায় সংখ্যা বের করা যায় না, সংখ্যা কত পর্যায় সংখ্যা বের করা যায় না। তাহলে আচ্ছা বুঝলাম না, আমরা সহজ ভাবে বের করি, উপরেরটার উপরেরটার পর্যায়ে যদি আমরা জানি, তাহলে তো নিচেরটার পর্যায়ে জানবো, বুঝছ নাই। এটা কোন নাম্বার পর্যায়ে জানলে তো নিচেরটা জানবো। তাহলে আমরা উপরেরটা কত আছে, পটাশিয়াম 19, এটা ই করি, পারমাণবিক কি হঠাৎ দিল বুঝলাম না তো, মানে সুরে লিখলে না, 1s2 2s2 2p6, তারপর কি 3s, এটা কিন্তু একটা ব্যতিক্রম বুঝিস, s2 কত হলো তাহলে, তাহলে 2 10 12 18 18 হয়েছে। তাহলে কি আমরা কি করবো, যেহেতু 18 আরেক না তাহলে এনে 3D হবে না, 3D তে দেওয়ার আগে আমরা কি করবো, সবসময় কি হ্যাঁ আগে দিব, ঠিক আছে। তাহলে কি কয় নাম্বার পর্যায়ে, এক, এখানে শূন্য, এটা কিছু দেওয়া লাগবে না, এটা এইভাবে রাই দিবি। তাহলে পর্যায় কত, 1 2 3 4 নাম্বার পর্যায়ে, তাহলে এটা 5 নাম্বার পর্যায়ে হবো, পঞ্চম পর্যায়ে হবো, ঠিক আছে, অবশ্যই পঞ্চম পর্যায়ে। আচ্ছা, কি কাছে উল্লেখিত মৌলগুলো সর্বস্তরে একটি ইলেকট্রন বিন্যাস আছে, এটা সত্য, একটা ইলেকট্রন তো আছে একটা, সর্বশেষ তো একটা হ্যাঁ না। নিচে পারমাণবিক আসবে আকার নিচের থেকে, পারমাণবিক আকার নিচের থেকে ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এক্স মৌলটি মৌলটি বেশি সংকৃত এক্স মৌলের অপেক্ষায় বেশি স্বয়ংক্রিয়, সক্রিয় না। কারণ না কেন সক্রিয় না, কেন সক্রিয় না, কারণ কি, কেন সক্রিয় না,
কারণ সক্রিয় মানে কি, যে তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। এইটার পারমাণবিক ব্যাসার্ধ কম, এটার পারমাণবিক ব্যাসার্ধ অবশ্যই বেশি, তার মানে এইটা সক্রিয়, এটা তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, আর এটা বিক্রিয়া অংশগ্রহণ করতে কি সক্রিয় দেরি হয়। কম, মানে যে পারমাণবিক আসক্তি, ইলেকট্রন আসক্তি কম যেটা, বুঝছস? তার মানে কি, শুধু পারমাণবিক আকার উপর থেকে নিচের দিকে ক্রম নিচে পেতে থাকে, উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। না, এটা ভুল, নিচে দেয় সঠিক হবো। আচ্ছা, ওয়াই মৌলটি দেখি, ওয়াই মৌলটি এক্স মৌল বেশি ও আচ্ছা, ঠিকই তো আছে। এটাই ঠিকই আছে, 1 আর 3 হবো, 2 হবো না, 2 ভুল। একাতিন কি, ওয়াই মৌলটি এক্স মৌল থেকে বেশি সক্রিয়। এটা আমি মূলত দিয়ে জিনিসটা কি মনে নাই। এই দেখ, সৃজনশীল প্রশ্ন দিছে, দেখছস? তৈ সূত্র কাকে বলে? এখানে কি তৈ সূত্র বলছি আমরা? না, এখানে তৈ সূত্র নাই, এটা গাইড দিই, তৈ সূত্র লিখিস তো। হয় তবে কি মিথ্যা ধাতু বলা হয় কেন, এটা ব্যাখ্যা করতে পারবি না এখন? বেরিলিয়াম। বেরিলিয়াম কি বি গ্রুপ একের ধাতু, গ্রুপ একের ধাতুগুলা কি? গ্রুপ 1 এর ক্ষার ধাতু। ক্ষার ধাতু। গ্রুপ 2 এর ধাতুগুলা কি? মৃদ ধাতু না? আর মৃদ দেখতো ধাতু। বেরিলিয়ামের অবস্থান কোথায়? বেরেলি। এই 2 নম্বরে। তার মানে কি, একদম সংক্ষিপ্ত উত্তর এগুলা, যে পর্যায় সারণীর বেরিলিয়াম 2 নম্বর গ্রুপে অবস্থিত হওয়ায় বেরিলিয়াম কি একটি মৃৎক্ষার ধাতু। এখানে আর আরো কিছু আছে ধাতু। বোঝার? হ্যাঁ, হয়েছে। আচ্ছা না, আর আচ্ছা। দেখ, উদ্দীপকে কোন মৌলের আকার সবচেয়ে বড়? উদ্দীপকের মধ্যে কোন মৌলের আকার সবচেয়ে বড় কত দিই? অবশ্যই আমরা এই যে সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে, এন এর বেশি, হ্যাঁ, এন এ বেশি। কিন্তু বাম দিক তো ডান দিক গেলে এটা কমতে থাকে না, ডান দিক গেলে। বেশি কোনটা আর এটা উপরে তো কইছে? নিচে নামলে তো সবচেয়ে সবচেয়ে বড়, বেশি। তাহলে কোনটা হবো? এন বালাইয়ের পরে এন এ উদ্দীপকের আকার সবচেয়ে বড়, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আকার কমে না? খেয়াল আইসা? হ্যাঁ, বাম দিক থেকে ডান দিক গেলে কমে, তাহলে এটা বড়, এটা এটা হচ্ছে ছোট, এটা আস্তে আস্তে ছোট হতে থাকে না, এগুলা এগুলা তো আরো ছোট। আর উপরে থেকে নিচে আইলে, এই উপরে থেকে নিচে আইলে কি এটা ছোট হয়, এটা বড় হয়, এটা বড় হয়, মনে নাই? হ, ওটি তো কইতাছি, বাম তলে ডান দিক গেলে এটা কমতে থাকে তো না। তাহলে এখানে কোনটা সবচেয়ে বড়? সিএল কেমন হয়, ক্লোরিন কেমন হয়? ক্লোরিন না তো, এন এ হবো। এনে কো আবার দিয়ে তুই আড্ডা কইতাছ যে এনে। আচ্ছা, আমি এন এ কইছি। জাস্ট ব্যাখ্যা করে হ, দিই যে পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী পর্যায় সারণীর কোনো পর্যায়ের মৌল বাম দিক থেকে ডান দিক গেলে তার পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার ছোট হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে সোডিয়াম এন এ এন এ সোডিয়ামটি সোডিয়াম মৌলটি কত 3 নাম্বার পর্যায়ে না সোডিয়াম? পর্যায় 3-এর প্রথমে অবস্থিত, মানে পর্যায় বের করবি, গ্রুপ পারমাণবিক 1 পর্যায়ে এখানে পারমাণু ইলেকট্রন বিন্যাস করে পর্যায় বের করবি, তার নাম্বার আরো বেশি দিব, ঠিক আছে? যে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস মাধ্যমে দেখতে পাচ্ছি যে সোডিয়াম এই মৌলটি 1 নং গ্রুপের 3 নাম্বার পর্যায়ে অবস্থিত হওয়ার জন্য এর আকার সবচেয়ে বড়, শেষ। আচ্ছা দেখ, পামু। বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তির মান কি পরিবর্তন এটা কি পারবি? এই বাম দিক থেকে যদি ডান দিকে ইলেকট্রন আসক্তির মান কি হয়, কমে না বাড়ে? ওই যে বাম দিক থেকে আইলে ওইটা হচ্ছে ইহরে বাড়ে, বুঝাস নাই, কিছুই বুঝাস নাই। না কমে। ডান দিক থেকে বাম দিক গেলে কমে, আর এটার নাকি এটার কম। ব্যাসার্ধ কত? এগুলো ব্যাসার্ধ ছোট, বড়, তার মানে কি ইলেকট্রন আসক্তি কম। অবশ্যই কি হ্যাঁ, উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিক থেকে ডান দিকে মৌল গেলে কি মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কমে। আমরা জানি পঞ্চাশ সালের নিয়ম অনুসারে আমরা জানি যে আহ, কোনো মৌল বাম দিক থেকে ডান দিকে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কি হয়,
বৃদ্ধি পায়। সেই অনুযায়ী আমরা বলতে পারি উদ্দীপকের বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি আস্তে আস্তে কি এই ডান দিক থেকে বাম দিকে যত অগ্রসর হবে ইলেকট্রন আসক্তির মান তত কমতে থাকবে। একদম সহজ, এর চেয়ে সহজ আর কিছু নেই দুনিয়াতে। এমনকি গাইড করা লাগবে, বুঝে বুঝে পড়লে সব পারা যাবে। প্রশ্ন পাবে? পর্যায়ে সারণী যে সোজা হয়েছে ওটাই আলহামদুলিল্লাহ। কম প্রশ্ন। আচ্ছা, শেষ, 1 নং পড়া শেষ হয়ে গেল। 2 নং কি? 2 নং পর্যায় কত? পর্যায় 2, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। ঠিক আছে, দেখ আধুনিক পর্যায় সারণীর সূত্রটি লেখ। আধুনিক পর্যায় সারণীর সূত্র কি? আধুনিক পর্যায় সারণীর সূত্র পড়ছিলাম না এনে, যে আধুনিক পর্যায় সারণী সাধারণত। আচ্ছা, এখানে এই প্রশ্নগুলো মিলে না কেন? উপরে দেশ আধুনিক পর্যায় সারণীর সূত্র আছে কিনা। আচ্ছা দেখ, বি কে কেন মিথ্যা ধাতু বলা হয়? এটা তো আরো সহজ। কারণ কি? বি এড বিতে গ্রুপ গ্রুপ 2। 1 এর আমরা জানি পর্যায় সারণী গ্রুপ 2 যে সকল মৌল বসে সেগুলো থেকে মিথ্যা ধাতু বলা হয়। একটা উদাহরণ দিবি, যেমন বেরিলিয়াম। বেরিলিয়ামের নিচে কি? ম্যাঙ্গানিজ। ঠিক আছে, বেরিলিয়ামের নিচে কি আছে? ম্যাঙ্গানিজ না? একটা বেরিলিয়ামের নিচে পর্যায় সারণী জানা থাকে, বেরিলিয়ামের নিচে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, তাহলে প্রশ্ন তাই একে মিথ্যা ধাতু বলা হয়। আচ্ছা, এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকার কি? পরিবর্তন বিশ্লেষণ করা। আমরা জানি যে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার কি হতে থাকে? ছোট কমতে থাকে। বা কমতে থাকে। ঠিক আছে, এভাবে ব্যাখ্যা করে দিবি, একটা দিবি, উদাহরণ দিবি, যে যদি আমরা পর্যায় 4-এ কি থাকবো? অবশ্যই পর্যায় 4-এ মনে হয় ক্যালসিয়াম নাকি পটাশিয়াম। পটাশিয়াম। পর্যায় তাই পর্যায় 4-এর প্রথম মৌল কি? পটাশিয়াম। 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 ঠিক আছে, তারপরে কি? বি ক্যালসিয়াম। যে নিয়ম অনুযায়ী পর্যায় কোন পারমাণবিক পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার পরিবর্তন হতে থাকে। এর জন্য আমরা বলতে পারি যে উল্লেখিত উদ্দীপকের উদ্দীপকের পরমাণুর আকার বাম দিক থেকে যতই ডান দিকে যাবে ততই কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। ঠিক আছে, দেখ, এ থেকে সি এর দিকে আয়নিক শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। এটা পারবি না? এটা আরো সহজ। এ এ থেকে সি এর সি। দিকে আমরা জানি যে কোনো পর্যায় সারণী সেম উত্তর। আমরা জানি কোনো পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি? পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। থাকে। আর পারমাণবিক ব্যাসার্ধ যত কমে আয়নিক শক্তির মান তত বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার এটাই তো বিশ্লেষণ শেষ। এইভাবে দিয়ে দিবি, হয়েছে না? হয়েছে। দিবি যে আরেকটু বাড়াই দিবি, কিন্তু 4 নাম্বার প্রশ্ন না। সায়েন্সে কিন্তু লেখা লাগে না। ঠিক আছে, সায়েন্সে খুবই কম লেখা লাগে, কিন্তু প্রশ্ন বুঝতে হয়। এটা হচ্ছে সবচেয়ে বেশি বড়। এই যে এগুলো বুঝতে পারবে তার কাছে সবচেয়ে সহজ। যেমন এর থেকে সির দিকে যেতে আয়নিক শক্তির মান পরিবর্তন করতে হবে। আমরা জানি, প্রথমে আমরা জানি পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি? পারমাণবিক ব্যাসার্ধ বা লিখবি, তাহলে লেখাটা একটু বড় হবো। পারমাণবিক আকার কি হয়ে থাকে? হ্রাস কমতে থাকে। কমতে থাকে। যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার কমতে থাকে, জানা আছে যে পারমাণবিক আকার যত কমে আয়নিক শক্তির মান তত বৃদ্ধি পায়। আর পারমাণবিক আকার যত বৃদ্ধি পায় আয়নিক শক্তির মান তত কমতে থাকে। জাস্ট এটা দিলে একবার 4 নাম্বার দেবে, 1 নাম্বার কাটতে পারবো না। শেষ, একটা অধ্যায় শেষ। এখন এই পদ্মাটা একবার আজকে রাতের ভিতরে সুন্দর করে পড়বি। কোনো বুঝোস নাই, কোনো সমস্যা বুঝে এই অধ্যায়ের কয়টা সৃজনশীল আছে সব কটা আমার ছবি তুলে পিডিএফ করে দিবি। মানে চেষ্টা করবি বইটা নিলে হবে। ওইগুলো সোজা করে তোলা। বুঝছিস কি হয়েছে? পড়তে থাক, আর আমি ভিডিওটা দিয়ে দিতেছি। ঠিক আছে, এই ভিডিও আমি ইউটিউবে দিব, বুঝছাস? অন্তে দেখিস।